ভিনিসিয়াস একটা বল বেলিংহামকে দেয় নাই, হ্যাঁ, বেলিংহাম একটু রিয়াক্ট করেছে। ভাই এই রিয়াক্টটা তো বাইরে তো খুবই নর্মাল। বাংলাদেশ ফুটবল নিয়ে বাংলাদেশের ফ্যানদের সবচেয়ে বড় ভুল ধারণা কোথায়? বাংলাদেশের ক্লাব কালচারটাই আসলে স্ট্রং না। ক্লাব যারা আছে এখনো আবহানীর কেন একাডেমি থাকবে না, এখনো মোহামেডানের কেন একাডেমি থাকবে না, বসুন্ধরা কিংসের একটা একাডেমি আছে, ফর্টিজের হচ্ছে গিয়ে আপনার একটা একাডেমি আছে, তারা কিন্তু নতুন এসেছে। 16 আনা ঠিকঠাক, নামের পেছনে আসল রহস্যটা জানতে চাই। হোম অ্যাডভান্টেজটা কেউই বাংলাদেশে কাজে লাগাতে পারে না। কাবরেরার সাথে ছোট্ট একটা ঘটনা আপনার এবং রিফাত ভাইয়ের আছে, সেটা অনেকেই জানে না, বলতে কি অনেকেই জানে না। তো সেই জিনিসটাও আজকে আমরা একটু ক্যাপ্টেন্স কলের মাধ্যমে জানতে চাই। সালিভান ব্রাদার্সের ক্লাস নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই, সেটা যে নাই সেটার প্রমাণ তারা এই সাফ আন্ডার 20-তে রেখেছে। দিন শেষে কাগজে কলমে ওইটা ওই ক্লাবের দায়িত্ব। ক্লাব বলবে আমার কাছে টাকা নেই, প্লেয়ারকে খাওয়াইতে পারি না, আমি হচ্ছে মাঠ থেকে করে আমি কি করবো। বাংলাদেশের ওই প্রফেশনাল ফুটবলের খালি ওই নামটাই আছে, এর বাইরে আসলে এখন পর্যন্ত কোনো জায়গা ক্রিয়েট করা না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কলের নতুন পডকাস্ট চ্যাপ্টার। ক্যাপ্টেন্স কলে আজকের পডকাস্ট চ্যাপ্টারে আমি আপনাদের সাথে রয়েছে জাহিদ হাসান, এবং আমাদের আজকের অতিথি রয়েছেন বিশেষ একজন মানুষ, টি স্পোর্টসের ফুটবল সাংবাদিক আমাদের নাবিল ভাই। আসসালামু আলাইকুম নাবিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কল পডকাস্ট চ্যাপ্টার। ভাই ফার্স্টে আমরা আজকে পডকাস্টের 3টা রাউন্ডে শেষ করব, ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং লাস্টে হচ্ছে আপনি অ্যাডিশনাল টাইম। তো ফার্স্ট হাফের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, স্পোর্টস সাংবাদিক কেন? আমার পড়াশোনাই ছিল আপনার জার্নালিজমে, মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম নিয়ে আমি পড়াশোনা করেছি। তো এরপরেই আপনার আমার টার্গেটটাই ছিল আমি রিপোর্টার হব, মাঠঘাট থেকে রিপোর্ট করব, স্পোর্টসের সাংবাদিকতা করব। যদিও আপনার আমার শুরুতে হচ্ছে আমার স্পোর্টসে কাজ করা হয় নাই, শুরুতে অন্য ডেস্কে আমি ছিলাম, সেন্ট্রাল ডেস্কে। 2014-তে তো আমি টেলিভিশনে জয়েন করলাম। এরপর আপনার 2015 ওয়ার্ল্ড কাপের ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পর্যায়ে আমি পার্মানেন্টলি স্পোর্টসে আসলে চলে আসি। ওই অফিস থেকে আমার আগের যে হাউস, আমার প্রথম যে হাউস যমুনা টেলিভিশন, সেখানে আপনার ক্রিকেটে আসলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পর চলে আসি স্পোর্টস টিমে পার্মানেন্টলি। এরপর আস্তে আস্তে ফুটবলে নিজের জায়গা পাই, নিজের জায়গা তৈরি করার চেষ্টা করি, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত তো ফুটবলের আমরা যদি বলতে পারি তাহলে আপনার শুরুটা ক্রিকেট দিয়ে। ইটস নট লাইক ক্রিকেট, হ্যাঁ এক হিসেবে আপনার ক্রিকেট, কারণ আমার লাইফের প্রথম অ্যাসাইনমেন্ট করা হচ্ছে ক্রিকেট অ্যাসাইনমেন্ট ছিল সেটা। কারণ তখন আপনার ধরেন এখন প্রত্যেকটা হাউসে দেখা গেছে যে স্পেশাল বিট হয়ে গেছে ক্রিকেট সাংবাদিক, ফুটবল সাংবাদিক। তখন যারা জুনিয়র থাকতো, আর জুনিয়রদের আপনার হচ্ছে অনেকটা পাঁচমিশালি সবজির মতো হচ্ছে কাজ use করা করা লাগতো, হতো। হ্যাঁ। যেখানে যেটা ইনফ্যাক্ট ওইটা করে আপনার অনেক কিছু আমি শিখেছিও। ধরেন হচ্ছে যে কোনো একটা প্রোটেস্টও কভার করতে হয়েছে, টেলিভিশন স্ক্রিনের জন্য যে টিকার যায় নিচে যে স্ক্রল যায়, ওই স্ক্রলের জন্য মনে করেন কাজ করেছি। সুতরাং ওইটার ফলে সুবিধাটা হচ্ছে টেলিভিশনের গতি প্রকৃতিটা বুঝতে পেরেছি, কিভাবে একটা টেলিভিশন রান করে না করে। এরপর ক্রিকেট ওয়ার্ল্ড কাপের পর, অর্থাৎ 2015 সালে যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, এরপর আপনার পার্মানেন্টলি স্পোর্টসে চলে আসি। আর তখন আমি লাকি, আমার আগের টেলিভিশনের প্রতি, আমি তখন স্টুডেন্ট ছিলাম, গ্র্যাজুয়েশন আমার চলছে। তখন ওই গ্র্যাজুয়েশন করতে করতে আমি ফুল টাইম অফিস করতাম, এর মাঝখানে এই যে কম্বিনেশনটা করা, ব্যালেন্সটা করা, ওই সুযোগটা ওখানে আমি পেয়েছিলাম। আর এরপরেই তো আপনার ফুটবলে অ্যাসাইনমেন্টে যাওয়া শুরু করি। এই পার্টিকুলারলি আসলে শুধু ফুটবল ছিল না, ধরুন একটা জিনিস আমাদের স্পোর্টস অ্যারেনাতে দুইটা ধরেন জোন আছে, একটা হচ্ছে গিয়ে মিরপুর পাড়া, আর একটাকে বলা হয় মতিঝিল পাড়া। মিরপুর পাড়ায় থাকে হচ্ছে আপনার শুধু ক্রিকেট, আর মতিঝিল পাড়ায় ফুটবল সহ অন্য ফেডারেশন, sports। কারণ ওখানে আপনার বিওএ আছে, ওখানে হকি ফেডারেশন আছে। ফেডারেশনে কিন্তু ওই পাড়ায় কোনো অভাব নাই। সো ওই পাড়ায় থেকেই আসলে আমার শুরুটা। এরপর আস্তে আস্তে ফুটবলের দিকে ফোকাসটা বেশি চলে আসে, ফুটবল প্রায়োরিটিটা বেশি পায়, ফুটবল নিয়ে টুকটাক কাজ করা বেশি শুরু করি। তখন থেকে আপনার আলটিমেটলি যমুনার পর চ্যানেল 24-এও অন্য টুকটাক বিট করতে হয়েছে, ধরেন বিওএতে কিছু হলে সেটারও খোঁজ খবর রাখতে হয়েছে। বাট টি স্পোর্টসে আসার পর আসলে কমপ্লিটলি ফুটবল। যেহেতু ফুটবল নিয়ে আজকের আমাদের আলোচনা, ফুটবল নিয়ে প্রশ্ন হচ্ছে, আমাদের জাতীয় দলে অরিজিন ফুটবলার আসছে, খেলছে, ভালো পারফরমেন্স করতেছে যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, এবং ওভারঅল চিন্তা করলেও তাদের থেকে আমরা বেটার পারফরমেন্স পাচ্ছি। তো যদি আমরা সেটা আলাদা করি, সেটার পাইপলাইন ধরে দেশীয় ফুটবলার বা তাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে দেশীয় ফুটবলার, সেই পাইপলাইনটা কি তৈরি হচ্ছে? এই জায়গাটাতেই আসলে আমাদের গুরুত্ব দিতে হবে। আপনি অরিজিন ফুটবলারদের খোঁজার জন্য এখন স্কাউটিং টিম থাকছে, যারা বিভিন্ন দেশে বাংলাদেশের অরিজিন ফুটবলার যারা রয়েছে তাদের খুঁজে বের করবে। এইটার সাথে আসলে লোকাল ফুটবলারদের ডেভেলপমেন্টও কিন্তু জোর দিতে হবে। একটা সময় আপনার বিএফএফ একাডেমি ছিল,
এই যে সাফ আন্ডার 20 বাংলাদেশ জিতেছে, বা এখন যে বিএফএল লিগ যে আপনার চলছে, ধরেন সেখানেও কিন্তু বিএফএফ একাডেমির একটা বড় বাঞ্চ অফ প্লেয়ার কিন্তু এখন খেলছে। একাডেমিতে রাখলে আপনার সুবিধাটা কি, বাংলাদেশের পার্সপেক্টিভে ধরেন এইটা অবাস্তব হয়ে যায় যে ক্লাবগুলো একাডেমি চালাবে। ওই দোষারোপ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, ফেডারেশন বলে একাডেমি চালানো ক্লাবের দায়িত্ব, ক্লাব বলে হচ্ছে গিয়ে আমরা এইভাবে যেহেতু কোনো প্রপার প্ল্যানিং নাই ফুটবল কাঠামোটারই, আমরা হচ্ছে গিয়ে এইভাবে একাডেমি আমরা চালাতে পারবো না। সদিচ্ছার অভাব বোথ এন্ডে আছে। আপনি যদি হচ্ছে যে প্রপার ক্যাম্পিং না করে লোকাল ফুটবলারদের ডেভেলপমেন্টে জোর না দেন, অরিজিন ফুটবলাররা আসবেন, অরিজিন ফুটবলাররা খেলবেন, সেই সুযোগটা কিভাবে আপনি কাজে লাগাবেন? এখন ধরেন গ্রামের একটা ছেলে, সে ফুটবলার হতে চায় কারণ সে হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলতে দেখেছে। ওই ছেলেটাকে ফুটবলার হওয়ার ওয়ে আউটটা তো আপনার করে দিতে হবে। আপনার যদি প্রপার একাডেমি স্ট্রাকচার না থাকে, আপনার ওই রুট লেভেল থেকে হচ্ছে আপনার টপ লেভেলে আসা পর্যন্ত ডেভেলপমেন্টের স্টেজগুলো যদি আপনার রেডি না থাকে, তাহলে তো হচ্ছে যে আপনি একটা সময় যে এইটার একটা বড় ইম্প্যাক্ট পড়বে। হয়তো আপনি ইনস্ট্যান্ট সাফল্যগুলো পাবেন, হয়তো এখন ধরেন ওই হামজা চৌধুরীদের বা জামাল ভুঁইয়া যখন শুরু করেছিল, জামাল ভুঁইয়া তো এই লাইনে সবার আগে এসেছে, কিন্তু তারপর তো আপনার একটা লম্বা ব্রেক ছিল, অনেকেই বাংলাদেশে এসেছেন, তৃতীয় হতে পারেন নাই, বিভিন্ন কারণে তাদেরকে ছেড়েও চলেও যেতে হয়েছে, এমন কেসেসও আছে এর আগে যারা বাংলাদেশের ফুটবলে এসেছিলেন জামাল ভুঁইয়ার পর। বাট এই হামজা চৌধুরী আসার পর আপনি দেখেন ট্রেভর ইসলাম হচ্ছে এখন বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছে। সবশেষ আপডেট হচ্ছে গিয়ে এটা। তো এই জিনিসগুলো তো পিক করতে হবে। একই সাথে বাংলাদেশে ধরেন জেলা লিগগুলো হয়, জেলা লিগগুলো কয় জায়গায় হয়, জেলা লিগগুলো নিয়ে প্রপার কোনো হচ্ছে যে আপনার আউটরিচ আসলে কতটুকু হয়, সেইটার আসলে পরের স্টেপটা কি হয়। একটা সময় আমরা দেখতাম কিছু হলেই আপনার হচ্ছে তৃণমূল প্রতিভা অন্বেষণ, আন্ডার 15, আন্ডার 17, তাদের আসলে পরের স্টেপগুলো কি হয়, এই জিনিসটাতে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এখন এমন আছে পায়োনিয়ার লিগের কোনো আপডেট নাই, বিএফএল চলছে, বিসিএল চলছে, সিনিয়র ডিভিশন চলছে, বাট এর পরের যে স্টেজগুলো আছে থার্ড ডিভিশন লিগ, সেটার কিন্তু কোনো আপডেট নাই। সুতরাং সব ফুটবলার যে আপনার রেডিমেড হয়ে আপনার সামনে চোখে ধরা দিবে, জিনিসটা কিন্তু এমন না। সো ওই জিনিসটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই দরকার। দুইটাকে আপনি যদি সমান্তরালে চালাতে পারেন, তাহলে হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশের জন্য সেটা হবে খুব ভালো। যতই ফরেন প্লেয়ার আসুক, ফরেন মিনস হচ্ছে অরিজিন প্লেয়ার বাংলাদেশের জন্য আসুক, বাংলাদেশে কিন্তু এমন অনেক প্লেয়ার আছে, ধরেন আপনি এই বাংলাদেশ টিমেও এখনো হচ্ছে গিয়ে রাকিবের রিপ্লেসমেন্ট কি আছে, বা রাকিবকে কিন্তু আমাদের দরকার। রিপ্লেসমেন্ট হয়তো অরিজিন অনেক ফুটবলার আছে যারা এখনো লাইমলাইটে আসেনি, এই দলে ধরেন রাকিবকে দরকার। এই দলে আমি এখনো আনিসুর রহমান জিকোকে হচ্ছে গিয়ে আমি এই দলের একজন ওয়ান অফ দ্য পার্ট কোর মেম্বার আমি মনে করি, শেখ মোরসালিন। সো এই কিছু কিছু নামগুলোকে না আপনি অ্যাভয়েড আসলে করতে পারবেন না। বাট এই নামগুলোর পরে নেক্সট কারা আসছে, সেই লাইনটাকে আমরা ক্রিয়েট করছি, সেটা তো আমরা করছি না। অনেক সময় আমার মনে হয় কি, হাইপে আসলে বেশি ফোকাসটা করা হয়। ওই হাইপ আপনাকে নগদ সাফল্য এনে দিবে, কিন্তু আপনি ওই হাইপটাকে যদি ইউটিলাইজ না করতে পারেন, তাহলে আপনি 20 বছর পর হচ্ছে কোনো সাফল্য আপনি পাবেন না। আচ্ছা নাইলো, এটার সাথে আরেকটা কোশ্চেন অ্যাড করে, সেটা হচ্ছে মানে আপনি যে পাইপলাইনের কথা বললেন, যদি আমরা ইউরোপের দিকে তাই, কারণ এখন আমাদের যে অরিজিন প্লেয়ার আসার পর আমাদের যে ট্রান্সফার মার্কেট ভ্যালু আমাদের বাংলাদেশ টিমের, এটার সাথে আমরা এখন ইউরোপের অনেক কম্পেয়ার করি, আদার্স টিমের সাথে কম্পেয়ার করি। তো ইউরোপের কালচারটা ধরতে গেলে দেখা গেছে অনেক সময় দেখা গেছে আপনার 6, 7, 5 বছরের বাচ্চাও দেখা গেছে যে ফুটবল খেলতেছে, তাদের জন্য নির্দিষ্ট ক্লাব আছে, বার্সা বা আদার্স ক্লাবের কথা যদি আমরা বলি, একাডেমি আছে, একাডেমি আছে। বাংলাদেশে এই জিনিসটা তৈরি হতে কেমন সময় লাগবে? আমাদের মেইন যে ক্লাব, সেই ক্লাবই তো এখন পর্যন্ত ইস্টাবলিশ না ওইভাবে, যদি আমরা বলি ক্লাব কালচারটা। বাংলাদেশে তো আপনার ওটাই খানিকক্ষণ আগে বলছিলাম যে বাংলাদেশের ক্লাব কালচারটাই আসলে স্ট্রং না। ক্লাব যারা আছে, মানে এখনো আবহানীর কেন একাডেমি থাকবে না, এখনো মোহামেডানের কেন একাডেমি থাকবে না, বসুন্ধরা কিংসের একটা একাডেমি আছে, ফর্টিজের হচ্ছে গিয়ে আপনার একটা একাডেমি আছে, তারা কিন্তু নতুন এসেছে, কিন্তু ওই জায়গাটায় কিছুটা হলেও তারা অনুধাবন করতে পেরেছে। দেখেন আমি জাস্ট দুইটা কেস বলি। এই যে যখন আপনি একটা প্লেয়ারকে লম্বা টাইমের জন্য আপনি নিজেদের করে নেবেন, তখন ওই প্লেয়ারটাকে নিয়ে আপনি অন্য টিমেও লোনে খেলাতে পারবেন। যেই কালচারটা আমরা সাইফ স্পোর্টিং থেকে ওই লং কন্ট্রাক্টের দিকে গিয়েছিলাম, বাংলাদেশের ক্লাবগুলো আপনার লং কন্ট্রাক্টের দিকে যায় না। এইটার কারণ তারা এক সিজনের পর অন্য সিজনগুলো নিয়ে তারা ভাবে না। মানে অনেকটা হয়ে যে আপনার দিনে এনে দিনে খায়, এরকম যে একটা টার্ম আছে না, এক সিজন শেষে অন্য সিজনের। বাংলাদেশের কোনো ক্লাবের কোনো ফিউচার প্ল্যান নাই, এইটা হচ্ছে সবচেয়ে বেশি হতাশার জায়গা একটা। সো ওই হিসাব করে মানে মনে হয় যে আমি বিএফএল এ খেলছি, এই বিএফএল এর কাউন্সিলরশিপটা আমার আছে, এখানে আসলে অনেক ধরনের কথাবার্তা চলে আসে। এইটার দায় আদতে আমাদের ফুটবল স্ট্রাকচারটার ওপরেই যায়। আপনি যদি শুধু ক্লাবের দিকে বলেন বা শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে বলেন, তাহলে আমি বলবো যে এক পক্ষকে আসলে দোষারোপ করা হয়। ক্লাবেরও দায় আছে, একই সাথে আপনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও দায় আছে। কেন এখন আমরা একটা প্রপার
নামকা ওয়াস্তে প্রফেশনাল ফুটবল লিগ আমরা বলি বা প্রফেশনাল সিস্টেম আমরা বলি, বাংলাদেশের ওই প্রফেশনাল ফুটবলের খালি ওই নামটাই আছে, এর বাইরে আসলে এখন পর্যন্ত কোনো জায়গা ক্রিয়েট করতে পারেনি। তো নাইব ভাই, এই টোটাল আলোচনা যদি আমরা শেষ করি, ফিনিশিংটা এরকম দেবো যে পাইপলাইন ইজ ইকুয়াল টু ক্লাব কালচার। ডেফিনেটলি পাইপলাইনটা আপনার বিএফএফ এর যেমন একটা অবদান থাকতে হবে, ক্লাবেরও আসলে এখানে অবদান থাকতে হবে। বাংলাদেশে যখন আন্ডার 18 টুর্নামেন্ট হয়, ইনফ্যাক্ট আপনার এই বছর আন্ডার 18 টুর্নামেন্ট হবেও না, মানে ফিফার হচ্ছে কি আপনার একটা সময় কিছু ক্রাইটেরিয়া থাকতো যে আপনার দেশে ওমেন্স লিগ হতে হবে, আপনার দেশে আন্ডার 18 টুর্নামেন্ট হতে হবে। এখন কিন্তু আপনার এই আন্ডার 18 টুর্নামেন্টটাও এই বছর হচ্ছে না, সেটাকে আসলে বিসিএল না ফার্স্ট ডিভিশন কোনো একটার সাথে মনে হয় ইকুইভ্যালেন্ট করে দেওয়া হয়েছে। সেই আন্ডার 18 টুর্নামেন্টের সময় বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি ক্লাব তারা 4 দিনের 5 দিনের ট্রায়াল দিয়ে অন্য জায়গা থেকে ফুটবলার এনে তারা হচ্ছে সেখানে খেলিয়ে দিয়েছে। নাম হয়েছে ধরেন যে কোনো একটা ক্লাবের, 10টা ক্লাব যারা খেলছে প্রিমিয়ার লিগের সবগুলো ক্লাবের তো হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে হয়, তো তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ফুটবলার ধরে এনে তারা খেলিয়ে দিয়েছে, খেলিয়ে দিয়ে কিন্তু তারা টুর্নামেন্ট শেষ করে দিয়েছে। সো ইটস অল অ্যাবাউট মেন্টালিটি অ্যান্ড কালচার। ক্লাবগুলোর দোষও দিব না, আপনার বাংলাদেশের ক্লাব ফুটবল এখনো একটা বিজনেস বা প্রোডাক্ট হয়ে দাঁড়াতে পারে নাই। সো ক্লাবগুলো তাদের কাছে মনে হচ্ছে একটা সারা বছর প্রসপেক্টের থেকে এই কাজটা করলে আমি নগদ নগদ হচ্ছে সাফল্যটা পেয়ে যাব, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট। মোস্ট প্রবাবলি লাস্ট উইক এবং 4-5 দিন আগে টি স্পোর্টসের শোতে আপনি এবং রিফাত ভাই ছিলেন, বিএফএ প্রেসিডেন্ট মহোদয় আসছিলেন এবং তিনি একটা কথা বললেন যে আমরা এসেছি কাজ করার জন্য, বিএফএ ওনারা আদার্স যারা আছে। তো ওনার এই স্টেটমেন্টের সাথে ওনার পারফরমেন্স, টোটাল বিএফএফ এর পারফরমেন্স, কারণ ওনার কথা যদি বলি শুধুমাত্র তো উনি না, ওনার টোটাল প্যানেল, ওনার টোটাল কমিটিতে আসে, তো কতটা মিল আছে ওনার কথার সাথে কাজের? কথার সাথে কাজের মিল যদি বলেন, আমি বলবো কাজ করার চেষ্টা ওনারা করছেন। এর মধ্যে আপনার ন্যাশনাল টিমের এই সাকসেসগুলো ওনাদের ব্যাক অফ দ্য মাইন্ডে একটা বড় ইন্সপিরেশন হয়ে থাকছে। দেখেন আপনি এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের ম্যাচ হলে স্পন্সরের অভাব হয় না, এই জিনিসগুলোকে ওনারা ইউজ করতে পেরেছেন, ইউটিলাইজ করতে পেরেছেন। ধরেন এই দিক থেকে হচ্ছে কি ওনারা কাজ করে যাচ্ছেন। আবার আপনি কাজটা তখনই আপনার কাছে মূল্যায়িত হবে যখন আপনি কাজটার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখবেন। বিএফএফ এর হেড তিনি, ওনার আন্ডারে সবগুলা কমিটি আছে ঢাকায় বা সারা বাংলাদেশে, ঢাকার বাইরে ফুটবলটা কই সেইটা যখন আপনি আলোচনা করবেন তখন কিন্তু ওইটার দায়ও এসে পড়বে তাবিদ ভাইয়ের উপরেই, কারণ তিনি হচ্ছে গিয়ে সেই জায়গাটায় রয়েছেন। কোচ ক্যাবরেরাকে নিয়েও অনেক কোচের ইকুয়েশন রয়েছে। এর আগে যখন তিনি এই টার্মে আসলেন তখন শুরুর দিকেই তিনি কেন ওই ডিসিশনটা নিলেন না? বাট তাবিদের ওপর আসলে একটা লম্বা বার্ডেনও ছিল তাবিদ আওয়ালের ওপর, সেটা হচ্ছে বাংলাদেশের আর্থিক একটা অসামঞ্জস্যতা নিয়ে ফিফার একটা নিষেধাজ্ঞা ছিল, সেই কাজটা হচ্ছে গিয়ে সলভ করতে হয়েছে। একটা সময় আপনার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে প্রচুর পরিমাণ হচ্ছে বিভিন্ন সময় আপনি শুনতেন যে আর্থিক অনিয়ম, আর্থিক অসঙ্গতি হয়েছে। এই জিনিসগুলোকে ফিনান্স কমিটিটা কিন্তু তিনি নিজের হাতে রেখেছিলেন, হাতে রেখে তিনি ওই জায়গাটায় ইচ অ্যান্ড এভরি জায়গায় এই হিসেব নিকেশের অসামঞ্জস্যতা যেন না হয় সেই কাজটা করতে চেয়েছেন। ওইটার সাকসেসে কিন্তু ফিফার থেকে সে আর্থিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের ওপর। কাজ করার চেষ্টা তিনি করছেন, বাট আমার মনে হয় যে এক্সিকিউটিভ কমিটি সবার কাছ থেকে প্রপার সাপোর্টটা তিনি পাচ্ছেন কিনা সেইটা একটা বড় বিষয়। এক্সিকিউটিভ কমিটিতে আমার কাছে এখনো মনে হয় যে অনেকেই আসলে কাজ করার থেকে অনেক সময় মনে করেন চেহারাটা দেখানোটাই একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় ওনাদের কাছে। এই জিনিসগুলো হয়তো বা একটু প্রবলেম হতে পারে। এছাড়া হচ্ছে বাকি সবকিছু ফাইন, দেখি না সাকসেস দিয়েই তো আসলে এক একজনকে মাপা হবে। সাকসেসটা তো আসা শুরু করেছে আমি বলবো ন্যাশনাল টিম দিয়ে। সো এই সাকসেসটাকে কতটুকু ক্যাপিটালাইজ করতে পারেন। খুব সো না হলে মডার্ন ডে ফুটবলে ট্যাকটিক্স ভার্সেস ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স যেটা আমরা বলি, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এটা একটা রিসেন্ট ঘটনা বা ম্যাচ হয়তো আপনি দেখেছেন, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। আপনি বলেন তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সির দিক থেকে কিলিয়ান এমবাপ্পে তার উপর এখন কেউ আছে? না। ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি ঠিক আছে, বা ধরেন ভিনিসিয়াস জুনিয়র, তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি নিয়ে কিন্তু কারোর কোনো ডাউট নাই, কারোর কোনো কোয়েশ্চেন নাই। কিন্তু যখন আপনি পুরো জিনিসটাকে একটা ট্যাকটিক্সের মধ্যে আনবেন তখনই আপনার হচ্ছে সেই জিনিসটা ডিফার করা শুরু করবে। একসাথে এই ট্যাকটিক্সে ওরা ওয়ার্কআউট করছে কিনা। দ্যাট ডাজেন্ট মিন যে আবার মিকেল অলিজে বা লুইস দিয়াজ, হ্যারি কেইন তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি কম। আমি বলছি এমবাপ্পেরটা একটু অন্য লেভেলের আমার কাছে মনে হয়েছে, একটু আব্রুতা মার্ক বলা যায়। হ্যাঁ, তো এই জিনিসটা আপনি ওই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিটাকে ট্যাকটিক্সে যখন কনভার্ট করবেন সেটা প্রপারলি ওয়ার্কআউট করছে কিনা সেই জিনিসটা হচ্ছে যে একটা টিমের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে। ধরেন আর্জেন্টিনা 2022 বিশ্বকাপ যখন জিতেছে, লিওনেল মেসির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি ডেফিনেটলি ছিল, বাট দিন শেষে স্কালোনির ট্যাকটিক্সটা কিন্তু এখানে কাজ করেছে। হ্যাঁ, যেই ম্যাচ লিওনেল মেসি, তার কাছ থেকে মনে করেন আলভারেজের সাপোর্ট আপনি পেয়েছেন,
লিওনেল মেসি সাপোর্ট পাচ্ছেন, আরেকজনের কাছ থেকে পেয়েছেন। টোটাল হচ্ছে আমার কাছে এখন মনে হয় ফুটবলে আপনি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে হয়তো একদিন জিততে পারবেন, বাট ফুটবলে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে আপনি সব ম্যাচ কিন্তু বের করতে পারবেন না। সেখানে ট্যাকটিক্স একটা বড় পার্ট হয়ে থাকবে। হামজা চৌধুরী মানে ডেফিনেটলি এই সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি প্লেয়ার তিনি। তাহলে তো ভাই বাংলাদেশ সবগুলো ম্যাচে জিততো। বাংলাদেশ সবগুলো ম্যাচ কেন জিততে পারে না? এই হামজাকে ঘিরে বা হামজাকে নিয়ে যে ট্যাকটিক্সটা, সেটা প্রপারলি দিন শেষ হয়ে মাঠের 11 জন মিলে বাকিরা আসলে ইমপ্লিমেন্টটা করতে পারেনি। সুতরাং ওইখানে হাভিয়ার কাবরেরার নাম চলে আসে, উনি কোন ট্যাকটিক্সে ইউজ করেছেন। সো দিন শেষে আমার কাছে মনে হয় এই জায়গায় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি থেকে ট্যাকটিক্স একটা বড় পার্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্লাব কালচার নিয়ে আমরা ছিলাম, বাংলাদেশের ক্লাব কালচারে ইনভেস্টমেন্ট জিনিসটা আমরা পাই না, যে জন্য ক্লাবগুলো যে আপনি যেটা বললেন যে লং টার্ম কন্ট্রাক্ট বা ফিউচার প্ল্যান বা বড় ভিশন নিয়ে তারা নামে না। এই জিনিসটার অভাব কোথায় এবং এই জিনিসটা কীভাবে ফুলফিল করা পসিবল? আপনি ধরেন একটা ক্লাবের স্পন্সর, আপনি 1 বছর হচ্ছে আপনি সেই ক্লাবটাকে স্পন্সর করেছেন। আপনি যদি দেখেন আপনার কোনো ফিডব্যাক নাই, তাহলে আপনি কেন হচ্ছে সেকেন্ড বছর এখানে টাকা দিবেন? রিটার্ন নেই। কোনো রিটার্ন নাই তো আপনার। দিন শেষে আপনার গাটের পয়সা খরচ করতে হচ্ছে। বাংলাদেশে ক্লাব কালচারটা কেন এখনো গড়ে ওঠে নাই? বাংলাদেশের ক্লাবগুলো ওই যে ভাবে না আপনার আমি 5 বছর পর ক্লাবটাকে নিয়ে এখানে যাব, 10 বছর পর আমার ক্লাবের মডেল হবে এইটা, আমার ক্লাবের একটা একাডেমি থাকবে, আমার ক্লাবের জার্সি সেল করে আমার টাকা আসবে। তার কোনো কিছুই কিন্তু এত দিনেও হয়নি। এই ধরেন 2-3 বছর আগে কয়টা ক্লাবের সোশ্যাল মিডিয়া পেজ ছিল? তারা কিন্তু ধীরে ধীরে ওই জিনিসটাকে অনুধাবন করা শুরু করেছে। আর দিন শেষে আপনি স্পন্সর প্রতিষ্ঠান কখনোই ওইভাবে টানতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি প্রপার একটা প্ল্যান দিতে পারবেন। এবং বাংলাদেশের আরেকটা সমস্যা, সেইটা আমার কাছে যে মনে হয় যে আপনার ধরেন আপনি এই ক্লাবটার পেছনে 20 কোটি টাকা খরচ করলেন। বাংলাদেশে নর্মালি একটা ফুটবল ক্লাব চালতে লাস্ট 2 সিজনের কথা আমি বাদ দিচ্ছি, লাস্ট 2 সিজন তো একেবারে ক্রাইসিস পিরিয়ড চলছে। মিনিমাম আপনি মোটামুটি মানের একটা ফুটবল ক্লাব আপনি সারা বছর 10 মাস কিন্তু আপনার রাখতে হবে, সব প্লেয়ারদের ট্রেনিং থেকে শুরু করে সব কিছু। আপনার মিনিমাম ফরেন প্লেয়ার সহ 12 থেকে 15 কোটি টাকা আপনার দরকার পড়ে, বা 10 কোটি টাকাই হচ্ছে কি আপনার দরকার পড়ে, সব অপারেশনাল কস্ট মিলে। আমি বললাম বিগ বিগ দল যারা, তাদের আরও বেশি আলটিমেটলি খরচ পড়ে, স্কোয়াডের উপর ডিপেন্ড করে। ওই জায়গায় ধরেন তখন না ইনস্ট্যান্ট পরেই চিন্তা করা হয় যে 10 কোটি টাকা আমি খরচ করলাম, আমি কি পেয়েছি? আমি তো কোনো সাইড রেভিনিউ আমি জেনারেট করতে পারছি না। আপনার টিভি সত্ত্বের কোনো টাকা ক্লাবগুলো পায় না। আপনি প্রিমিয়ার লিগে দেখেন, বাইরের লিগগুলোতে দেখেন, একটা টিভি রেভিনিউ কিন্তু হচ্ছে গিয়ে বা ব্রডকাস্ট থেকে একটা রেভিনিউ পোর্শন কিন্তু বাংলাদেশ বাইরের দেশের ক্লাবগুলো আসলে পায়, ভালো একটা অ্যামাউন্ট পায়। এটা কিন্তু হয় না। টিকেটিং সত্য থেকে পায়, সেটাও কিন্তু বাংলাদেশে হয় না। জার্সি থেকে পায়, জার্সি তো নিজেরাই মনে করেন সেল করে। যেমন মনে আছে আপনার যে গ্যারেথ বেলের সময় রিয়াল মাদ্রিদ গ্যারেথ বেলের জন্য 100 মিলিয়ন ম্যান তিনি ছিলেন। রিয়াল মাদ্রিদ তার জার্সি বিক্রি করেই তখন হচ্ছে কি আপনার 100 মিলিয়ন ক্রস করে ফেলেছে। সো এই জিনিসগুলো তো করতে হবে, এগুলা মানে একদিনে ক্রিয়েট হবে না। বাংলাদেশে হয় কি আপনার একদিন পর যখন তৃতীয় দিনে যায় তখন বলে কি রে ভাই এটা তো চলতেছে না, লেটস চেঞ্জ ইট। হ্যাঁ চেঞ্জ, চলো আমরা হচ্ছে কি অন্য কিছু করে ফেলি। কিন্তু ধৈর্য বা ওইটা কেন চলে না, আমি হচ্ছে কি একটা ওই যে সোর্ট অ্যানালাইসিস করি, স্ট্রেংথ, ওয়েপন, অপরচুনিটি, ট্যাকটিক্স, এটা আমি বের করি যে এখানে আমার আসলে কি কি দরকার বা কি কি করলে আমি হচ্ছে মার্কেটটা ধরতে পারবো। ওই এফোর্টটা আসলে দেয় না। সো ধরেন বাংলাদেশের ফুটবলে বিভিন্ন ক্লাবের সাথে কাজ করে এমন বেশ কিছু মানুষকে আমি চিনি, তারা একটা সময় আপনার হচ্ছে ডিজার্টেড হয়ে যায়। তারা বলে যে কেন করতেছে না, সবাই বুঝতেছে এটা করা উচিত, কিন্তু হচ্ছে গিয়ে তারা এই জায়গাটা আসলে রিয়েলাইজেশনটা আসতেছে না। এটাও আপনি একদিনে হবে না। ওই আমি বলছিলাম না যে টোটাল ফুটবলের স্ট্রাকচারটা যদি চেঞ্জ না হয়, ধরেন বাংলাদেশের ম্যাচ চলছে, বাংলাদেশের ফুটবল লিগের কয়টা ম্যাচের খবর মানুষ রাখে না। কারণ হচ্ছে এটার পেছনে দায়টা হচ্ছে ওটাকে কি আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে পারি? ভালোভাবে প্রেজেন্ট করতে পারি না। সো সব কিছুই ডিপেন্ড করবে আপনি কিভাবে জিনিসটাকে, আপনার ফুটবলটা একটা প্রোডাক্ট, এখনের দিনে ফুটবলটা একটা প্রোডাক্ট। আপনার বিএফএলটাও হচ্ছে একটা প্রোডাক্ট, ন্যাশনাল টিম যেমন একটা প্রোডাক্ট, বিএফএলটাও একটা প্রোডাক্ট। সো এই প্রোডাক্টটাকে বিক্রি করানোর কাজটা ফুটবল ফেডারেশনের যেমন আছে, ক্লাবগুলোরও আছে। ক্লাবগুলোর বুঝতে হবে যে আমি এইটা যদি আমি করি দিন শেষে আমার টাকা আসবে। ধরেন আমরা এখনো কোনো টিমের প্র্যাকটিস সেশন বা প্র্যাকটিস ফুটেজ যদি আমার ডাউনলোড করতে হয়, ধরেন আমি রিয়াল মাদ্রিদের ইউটিউব চ্যানেলে যাই বা লিভারপুলের ইউটিউব চ্যানেলে যাই, তারা কিন্তু এইসব ট্রেনিং দিয়ে তারা নিজেরা টাকাও কামাচ্ছে। ভালো আর্নিং সোর্স ভাই এখন মানে সবাই চলে যাচ্ছে ওই ডিজিটালের যুগে, আপনি ওইখান থেকেই টাকা ইনকাম করতে পারবেন। বাট বাংলাদেশে কিছু কিছু ক্লাব শুরু করে, আবার তারা থেমে যায়, টাকা পায় না, ফান্ড পায় না। সো
তার নেগেটিভ কথা মনে হয় আমি একটু বেশি বলে ফেলতেছি। না না ভাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের লাস্ট পডকাস্ট চ্যাপ্টারে আমাদের আজিম ভাই আসছিল, টকিং টেক আজিম ভাই। তো ওনার সাথে ক্লাব ফুটবলে যখন ডিসকাশন করতেছিলাম তখন একটা জিনিস আমাদের মাঝে আসলে, সেটা হচ্ছে মাঠের সিচুয়েশন। মাঠে এক পাশে খেলা চলতেছে, আরেক পাশে লাউ চাষ করতেছে, শাক চাষ করতেছে, দেখলাম গরু চলতেছে, কাপড় ঝুলানো থাকে। কাপড় ঝোলানো থাকে। তো এইখানে মানে মানে সম্প্রচারটা হবে কিভাবে? মানে ক্লাব ফুটবল মানে যদি মাঠটা না হয়, আমার প্রপার ওই সেগমেন্টটা না থাকে, প্রপার প্রিপারেশন না থাকে, আমি সেই জিনিসটা মানুষের সামনে দর্শকের সামনে দেখাবো কি করে? মাঠগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে আমার মনে হয় কি একটা লম্বা সময়ের জন্য যদি দিয়ে দেওয়া হয়, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি ক্লাবগুলোকে ওই মাঠটা একটা টাইমের জন্য দিয়ে দেয় যে আগামী 3 বছরের জন্য এই মাঠটা তোমার। আপনি দেখবেন বসুন্ধরা কিংস আরেনায় যখন খেলা হয়, অর্থাৎ বসুন্ধরা কিংস আরেনা তো বসুন্ধরা কিংস এবং ফর্টিজের হোম ভেন্যু, তখন কিন্তু এই ধরনের কোনো কিছু আপনার চোখে পড়বে না, কারণ এটা প্রপারলি মেইনটেইনড হচ্ছে। ওইখানে জানে কে কার কাজ কি, কে মাঠে পানি দেবে, কে মাঠের ঘাস কাটবে, এগুলো সব ফিক্স করা। যখন আপনার ঢাকার বাইরে খেলা হয়, ধরেন মুন্সিগঞ্জে খেলা হচ্ছে, আপনার গাজীপুরে খেলা হচ্ছে, প্রতিটা মাঠ 2টা ক্লাবকে দেয়া হয় যে এই মাঠটা রক্ষণাবেক্ষণ তোমরা করবা। ক্লাবগুলো কি করে, রক্ষণাবেক্ষণের পেছনে একটা টাকাও আসলে খরচ করে না। ক্লাবগুলোর ওইটা যদি চিন্তা করতো, আমি মানে এই মাঠে আমি 9টা হোম ম্যাচ খেলবো, সো এই মাঠের প্রতিটা ঘাস যেন আমি বুঝি, প্রতিটা ঘাসের মানে ওয়ে আউট যেন আমি ধরতে পারি, যে এইখানে এই জিনিসটা কম আছে, এইখানে এই জিনিসটা বেশি আছে, এই মাঠের সাইজ এইটা, সেটা কোনো কিছুই করা হয় না। আমার মুখস্থ থাকতে হবে। এক্স্যাক্টলি, ওই জিনিসটা আসলে ওই হোম অ্যাডভান্টেজটা কেউই বাংলাদেশে কাজে লাগাতে পারে না। ধরেন কুমিল্লা স্টেডিয়ামটা যখন আবাহনী এবং মোহামেডান তারা হচ্ছে গিয়ে এখন হোম ভেন্যু হিসেবে কাজে লাগেছে, কারণ ঢাকা স্টেডিয়ামে তো খেলা হচ্ছেই না। আবার যখন ঢাকা স্টেডিয়াম চলে আসবে তখন দেখবেন তারা এইখানে এসে খেলবে। সুতরাং ওই ক্লাবগুলোর যদি, আবাহনীর যদি নিজস্ব একটা মাঠ থাকতো, তখন আপনি চিন্তা করেন, তখন হচ্ছে সেম ভাবে আপনি দেখতেন যে আবাহনী তাদের ওই হোম ফ্যাসিলিটিসটাকে কাজে লাগাচ্ছে এইভাবে। সো ক্লাবগুলা মাঠের জন্য খরচ করে না, আবার ক্লাবগুলোর উপরও দোষ দিয়ে লাভ নেই। ক্লাবগুলো বলতে পারে ফেডারেশন তো আমার পার্টিসিপেশন মানেই তো দেন, আমি কিসের থেকে খরচ করবো, আমি তো এমনিতেই ফুটবল চালাচ্ছি আসলে নিজের কষ্ট খরচ করে। সো দ্যাটস দ্য মেইন থিং। ক্লাব মানে দিন শেষে কাগজে কলমে ওইটা ওই ক্লাবের দায়িত্ব, আর ক্লাব বলবে আমার কাছে টাকা নেই, প্লেয়ারকে খাওয়াইতে পারি না, আমি হচ্ছে মাঠ ঠিক করে আমি কি করি। তাহলে ফুটবলকে আগায় নিতে হলে ক্লাব এবং বিএফএফ দুইটাকে প্যারালাল ভাবে চলতে হবে। ডেফিনেটলি। যেমন এইবার হচ্ছে যে আপনার নতুন স্পন্সর এসেছে, যদি পার্টিসিপেশন মানিগুলো দেওয়া হয় তখন আপনার বিএফএফ ধরতে পারবে আমি তোমাকে পার্টিসিপেশন মানি দিয়েছি লিগ খেলার জন্য, এই মাঠ তোমার আন্ডারে ছিল, তাহলে এই মাঠেরই অবস্থা কেন? ইউটিলাইজ কোথায় করলাম আমি? এক্স্যাক্টলি। এবং যদি কিছু কিছু জিনিস হয়, যেমন গেলবার আপনার কুমিল্লায় লিগের খেলা চলছে, তখন ওখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের রিউনিয়ন হবে মানে হবেই, এবং শেষ পর্যন্ত এটা হয়েছেও। সো কুমিল্লা মাঠের 1 সপ্তাহ আগে আমরা যখন ম্যাচ কমেন্ট্রি করি তখন দেখেছি এক অবস্থা, 1 সপ্তাহ পর ওই প্রোগ্রামের পর যখন আমরা দেখছি তখন দেখি আমরা আরেক অবস্থা। সেম আপনি মানে মানিকগঞ্জের মাঠটা আমার কাছে খুবই পছন্দের মাঠ এই সিজনে। ফার্স্ট লেগ শেষ হওয়া, সেকেন্ড লেগ যখন শুরু হলো, এই যে গত সপ্তাহের ম্যাচ, আমি দেখে হচ্ছে বললাম এই মাঠের অবস্থা কেন। পরে হচ্ছে শুনলাম ওইখানে আপনার কোনো একটা ইভেন্ট হয়েছে, সেইটার জন্য বাঁশের ক্ষতি হচ্ছে হ্যাঁ। এখানে বিভিন্ন জায়গায় করতে বলেন। এখানে আবার হচ্ছে বাংলাদেশের টপ লিগ হচ্ছে। ওয়ান কাইন্ড অফ হাস্যকর বলা যায়। আচ্ছা নাইলে আরেকটা জিনিস, সেটা হচ্ছে পলিটিক্স, কারাপশন প্রতিটা সংগঠনের সাথে খুব ভাবে কানেক্টেড। বিএফএফ কি এই জায়গায় আটকে আছে? দেখেন, এইখানে আপনি পলিটিক্সটা ডিরেক্টলি ঢুকাতে পারবেন না, কারণ বিএফএফ হচ্ছে এমন একটা জায়গা, এইখানে সবকিছু ফিফার নজরদারিতে থাকে। আপনি ইলেকশনের সময়ও ধরেন হচ্ছে আপনার হুট করে মন চাইলো আপনি এই কমিটিকে আমি রাখবো না, আপনি কোনো ধরনের কোনো হস্তক্ষেপ আপনি করতে পারবেন না। এখন ইনডিরেক্টলি আপনার কিছু তো পলিটিক্যাল ফেভার, যখন যেই রাজনৈতিক দল থাকেন বা যারা ক্ষমতায় থাকেন তারা তো আপনার কিছু কিছুই পান, কারণ আপনার ওটাও দেখতে হবে যে পিএফএফ এর ইলেকশনের সময় কাউন্সিলর হচ্ছেন কারা, জেলার ফুটবলের দায়িত্বে জেলার ফুটবলের দায়িত্বে কারা, জেলার ফুটবলের দায়িত্বে ওই দলেরই। হ্যাঁ তারা চলে আসে, বা ওই জায়গায় যারা আছেন সাবেক ফুটবলার যারা ছিলেন বা ফুটবলের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন অনেকেই সেই জায়গায় চলে আসেন, কারণ রিটায়ারমেন্টের পর বা ফুটবল খেলা ছাড়ার পর অনেকেই বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথেও যুক্ত হয়ে যায়। আর করাপশনের জায়গাটা আমি বলবো সেটা এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন হচ্ছে ডিরেক্টলি অনেক কম। আগে একটা সময় হতো আপনার এক খাতের টাকা এনে অন্য খাতে খরচ করা হতো, সো ওই খাতটাকে পরে দেখা যেত আপনার ওই খাতের আর কোনো খবরই নাই। এই ধরনের কিছু লুপ হোল ছিল আগে ফুটবল ফেডারেশনে, এখন কিন্তু আপনার প্রতিটা খাতের টাকা প্রতিটা খাতে খরচ করা হয়। সুতরাং সে কারণে আমার মনে হয় গেল 1.5 বছর 2 বছর আমরা এই ধরনের কোনো আর্থিক অনিয়মের খবর আসলে আমরা পাইও নাই। এর বাইরে তো আসলে
খুব বেশি করাপশনের, ফুটবলের মধ্যে করাপশন বলতে আপনি যদি বোঝান, এর বাইরে তেমন কিছুর নোটিসেবল এখনো হয় নাই। আর আমাদের এখানে আপনার করাপশন বা পলিটিক্স এটার একটা কমন ওয়ার্ড তো হয়ে গেছে আসলে সিন্ডিকেট। সো ওইটাকে মানে মোর রিলেটেবল টু আওয়ার ফুটবল। একটা স্যাড নিউজ, সেটা হচ্ছে ফাহমিদুল ইস্যুতে আপনাকে খুব বাজেভাবে ট্রোলের শিকার করা হয়, আপনার ফ্যামিলি পর্যন্ত চলে যাওয়া হয়। এটা নিয়ে রিফাত ভাইয়ের সাথে আমার টুকটাক ডিসকাশন হয়েছে, তো এই ব্যাপারটা নিয়ে আপনার মতামতটা জানতে চাই। ওইটা মানে আমার কষ্টের জায়গাটা হচ্ছে গিয়ে ধরেন ওইখানে আমার ফ্যামিলিকে না টানলেও হতো, বাট ফাইন, আমি প্রতিটা মানুষের থট প্রসেসকে আমি হচ্ছে রেসপেক্ট করি। যে যেটা বলেছে এটা সে তার পরিচয় সে ওই কমেন্টসের মাধ্যমে দিয়েছে। একটা মানুষকে ধরেন গঠনমূলক সমালোচনাও করা যায়, গালি দিয়েও কথাবার্তা বলা যায়। ওই জায়গায় আমার মনে হয় সামহাও কিছু কিছু মানুষ সেই ধৈর্যটা হারিয়ে ফেলেন, বাট সবাই এরকম না। বাট ওই জিনিসটা আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, ওইখানে অনেকগুলো ন্যারেটিভ আসলে সেট করা হয়েছে। সামটাইমস আমার মনে হয় কি, মানে অনেকে অনেক ন্যারেটিভ সেট করার জন্য আসলে রেডি থাকেন, সেই জিনিসগুলো সেখানে হয়েছে। ভাই আমি তো কোনো খারাপ কিছু বলি নেই, আমি এই হাভিয়ার কাবরেরাকে আমি চিনি। উনি কোন জায়গায় কোন সিচুয়েশন কিভাবে নেবেন বা উনি কোন ডিসিশন নেবেন, সেটা হচ্ছে কি আমার কাছে মনেই হয়েছে তিনি এরকম কিছু একটা করবেন। কারণ কাজের ক্ষেত্রে আপনাদের কাছ থেকে দেখা। এবং আপনি আরো একটা জিনিস চিন্তা করেন, ওই ফাহমিদুলের নাম কেউ কিন্তু কখনো আন্দাজ করতে পারেনি। ডিরেক্ট যেদিন দল ঘোষণা হলো, সেই দলে হঠাৎ করে হচ্ছে এই ফাহমিদুলটাকে, এরপর কিন্তু সবাই আপনার ঘাটানো শুরু করলো। তখন জানা গেছে ডেফিনেটলি ট্রিমেন্ডাস প্লেয়ার, এইটা নিয়ে কোনো ডাউট নাই। আমি তো বলি নাই যে তখন যে ফাহমিদুল বাজে প্লেয়ার, সে ন্যাশনাল টিম ডিজার্ভ করে না। তাইলে ওই ট্যাগটা কেন হচ্ছে গিয়ে আমার সাথে আসলো? আমার কোয়েশ্চেন ছিল আসলে সেটা। আমি ফাহমিদুলের সাথে কি ঘটনা হয়েছে আমি আসলে সেটা জেনেছি বা হচ্ছে আমি জানতাম সৌদি আরবের ক্যাম্পে যে আসলে কি হয়েছিল। বাট মানুষ তখন বলেছে যে আমি 2 সপ্তাহ আগে যে বলেছিলাম ওকে হয়তো আরেকটু সময় দেবে, ক্যাম্পের সাথে রেখে রেখে প্রস্তুত করবে। মানুষজন বলছে তার মানে এই পুরাটা হচ্ছে প্রিপ্ল্যান। ভাই আমার পাওয়ার যদি এত দূর থাকতো তাহলে হচ্ছে যে ধরেন বাংলাদেশের কোচ কে হবে এটা এখন আমি বলে দিতাম, কারণ আমার অনেক পাওয়ার আছে। আমার কথায় হচ্ছে প্লেয়ারকে দলে রাখা হয়, আমার কথায় প্লেয়ারকে দল থেকে আপনার কথায় BFF দেয়া চলে। হয়, আমার কথায় বিএফএফ চলে। আলহামদুলিল্লাহ, মানে ওইটা সামটাইমস ওইটাও ভাবি যে না, মানুষজন ভাবে যে আমার তাহলে হচ্ছে এই একটা কাজ আছে, এখানে হচ্ছে আমি একটা বড় ইনফ্লুয়েন্স রাখতে পারি, বাট এরকম আসলে কিছুই না। ভাই এটার সাথে রিলেটেড অনেকটা, বাংলাদেশ ফুটবল নিয়ে বাংলাদেশের ফ্যানদের মানে সবচেয়ে বড় ভুল ধারণা কোথায়? বাংলাদেশে ভালো ফুটবল, বাংলাদেশের লিগে ভালো ফুটবল ম্যাচ হয় না, এই ধারণাটা যে অধিকাংশ ফ্যানের রয়েছে, সেটার পেছনের দায়টা ওভারঅল আমাদের ফুটবল স্ট্রাকচার স্টেক হোল্ডার হিসেবে আমারও সেটার দায় আছে। কারণ বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে আমিও কমেন্ট্রি করি। দিন শেষে ধরেন টোটাল ওই সিস্টেমটার দায়টা কেন বলবো, ওই যে মাঠ, ওই যে ব্রডকাস্ট ফ্যাসিলিটিস। সো আপনার কাছে একটা জিনিস যখন চকচকে হিসেবে দেখানো হবে বা আপনি দেখতে পারবেন ওভারঅল সবকিছু, শুধু ধরেন ক্যামেরা অ্যাঙ্গেল না, ক্যামেরা, ওই মাঠের পাশে হচ্ছে গিয়ে পেরিমিটার বোর্ড, এই যেই মাঠে খেলা হচ্ছে সেই মাঠ, সুতরাং প্রেজেন্টেবল, হাউ ইউ প্রেজেন্ট দিস ম্যাচ, ওইটার জন্য না অনেক কিছু আসলে চেঞ্জ হয়ে যায়। যেমন আপনার এখনো আমার মনে আছে কমলাপুর স্টেডিয়ামে যখন ফেডারেশন কাপের ম্যাচ হয়েছিল বসুন্ধরা কিংস ভার্সেস আবাহনী লিমিটেড, ওই ম্যাচটায় রাকিব তখন খেলতেন আবাহনী লিমিটেডের হয়ে। লোকাল ওই টুর্নামেন্ট দেখতেও হচ্ছে ওই মাঠে আপনার ফ্লাড লাইটের আলোতে খেলা হয়েছে, ভিড় হতো, ব্র্যান্ডিংটা প্রপারলি হয়েছিল। ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু ধরেন আপনি অন্য ম্যাচে যেই ক্যামেরা দেখেছেন ওই ম্যাচেও ঠিক ততগুলো ক্যামেরা ইউজ হয়েছে। রাতের বেলা খেলা, মাঠের চারপাশে বিজ্ঞাপন বোর্ড ছিল, সবকিছু মিলে জিনিসটা প্রেজেন্টেবল হয়েছিল। সুতরাং ওই ধারণাটা একদমই ঠিক না, আমাদের ফুটবলের লিগে আসলে ভালো ফুটবল ম্যাচ হয় না। কিন্তু অনেকের নজরে সেটা আসে না। আর এখন তো আপনার সবই রিলের যুগ, সো ওই জায়গায় ডিজিটালি এই জিনিসটাকেও ক্যাপিটালাইজ আসলে কম করা হচ্ছে। বাট কেউ যদি বাংলাদেশ ফুটবল লিগের ধরেন আবাহনীর ম্যাচ একটা দেখুক না, ফর্টিস বসুন্ধরা কিংসের ম্যাচ দেখুক না, আমার মনে হয় এই ধারণাটা থেকে অনেকেই বের হয়ে আসবেন। এইটা একটা বড়। আর আমাদের লোকাল ফুটবলাররা একদমই খেলা পারে না, এইটার সাথেও এটাও একটা ভুল ধারণা। মানে অরিজিনদের সাথে মানে হ্যাঁ, অরিজিনদের সাথে মানে এই ধারণাটা বা ডিফারেন্সটা আসলে করাটাই ঠিক না। অরিজিনরাও বাংলাদেশের, দিন শেষে ওরাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এই ফুটবলাররাও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। এটাই হচ্ছে কি একটা ধারণা যে ওদের সাথে একটা দূরত্ব আছে। দূরত্বটা থাকলেও একটা সময় হয়তো বা সেই দূরত্বটা ছিল, সময় সময় সেটা আপনার কেটে ওঠার অনেকটা জায়গা আসলে ক্রিয়েট হয়ে গেছে। এটার সাথে জাস্ট ছোট একটা জিনিস অ্যাড করবো। লাস্ট আমাদের টিম আন্ডার-20 সাব চ্যাম্পিয়ন হলো এবং সেমিফাইনাল ম্যাচে সুলিভান যখন আপনার একটা মানে ফ্রি কিক নিতেছিল, তখন টিমের যে মেম্বার ছিল ফয়সাল, ও একটা হাতের ইশারা নিয়ে খুব এটা নিয়ে ট্রোল খুব হতে, তারা বলতেছে তাদের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না এই ব্যাপারটা। দেখেন এটা কিন্তু ফয়সালের কিন্তু আবার ডিফারেন্ট একটা অপিনিয়ন ছিল। ও ফেসবুকে পোস্ট করছে। হ্যাঁ, ফেসবুকে তার পোস্ট ছিল, ডিফারেন্ট অপিনিয়ন ছিল। সালিভানের
ক্লাস নিয়ে সালিভান ব্রাদার্সের ক্লাস নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই, সেটা যে নাই সেটার প্রমাণ তারা এই সাফ আন্ডার-20 রেখেছেন। যে তারা, আপনি কয়দিন তারা এসে প্র্যাকটিস করেছে বলেন? 1 সপ্তাহ বাংলাদেশ এসে তারা প্র্যাকটিস করেছে, হায়েস্ট 1 সপ্তাহ। এর মধ্যে তারা এই টুর্নামেন্টের সাথে যে পুরোপুরি একদম মিশে গেছে। বাট প্রতিটা জিনিস যদি আমরা ধরি তখন দেখবেন অনেক কিছুই চোখে আসবে। যেমন ওই দিনে আমি দেখছিলাম ভিনিসিয়াস একটা বল বেলিংহামকে দেয় নাই, হ্যাঁ, বেলিংহাম একটু রিয়াক্ট করেছে। ভাই এই রিয়াক্টটা তো বাইরে তো খুবই নর্মাল, আমাদের এখানে কেন হচ্ছে? ধরেন ফয়সালের ইঙ্গিতটাও যদি দেওয়া হয়, সেইটাকে নিয়ে আবার একটা আলাদা বের হবে। সুতরাং ওই যে ন্যারেটিভ সেট করে ফেলা হয়, এবং মানে এইটারও আমরা একটা পজিটিভ জিনিস দেখি। এই যে মানুষ ফুটবল নিয়ে কথা বলছে, এটা চিন্তা করেন আপনি, এই লোকটা, যে লোকটা বলছে যে ফয়সাল সালিভানকে হচ্ছে গিয়ে ও ফ্রি কিক নিতে চাচ্ছিল, সে নিতে দেয় নাই, এইটার পজিটিভিটিটা দেখেন। এই লোকটা এখন ফুটবল ম্যাচটা দেখছে, এইটাও বাংলাদেশের ফুটবলের একটা পজিটিভ সাইন আমি বলবো। দেখতে দেখতে একটা সময় মনে হবে যে না, আমরা আসলে ওই লেভেলে পৌঁছে গেছি, এই জিনিসগুলো হয়তো আমাদের টিমের মধ্যে হয় না। আর ওরা ভাই হচ্ছে সাফা, মানে 20 বছরের নিচে এক একটা ছেলে, সো ম্যাচুরিটিরও তো একটা ব্যাপার আছে। কিছুই যে হয় না বাংলাদেশ ফুটবল দলের অরিজিন এবং ফুটবলারদের মধ্যে, তেমনটাও না। এখন আপনি এই মগটায় কফি আছে কতটুকু, এটা আপনি একভাবে দেখবেন, আমি কিন্তু আরেকভাবে দেখবো যে এটার মধ্যে কতটুকু ফাঁকা আছে। সো দিন শেষে আসলে ওটাই, কে কিভাবে দেখেন, কোন ফুটবলারের সাথে কোন ফুটবলারের মিল হচ্ছে না হচ্ছে, এগুলোর না একটা প্রভাবও কিন্তু ফুটবল টিমের উপর আলটিমেটলি পড়ে। যেইভাবে আমাদের মানে লোকাল ফুটবলার যারা ছিলেন ওই সাফ আন্ডার-20, তারা যেভাবে আসলে ট্রলের শিকার হয়েছে, এইটাও আমার কাছে মনে হয়েছে Extreme. sometimes একটু এক্সট্রিম হয়ে গেছে। আপনি অবশ্যই কথাবার্তা বলেন, মানে আমার দিন শেষের কথা হচ্ছে আপনি সমালোচনা করেন, আমি সমালোচনা করব, সবাই সমালোচনা করবো, বাট একটা কিন্তু স্ট্রাকচার মানে পার্সোনাল অ্যাটাকে যেন আসলে না যায়। কারণ এইগুলা আমরা ধর ম্যাচিউরড হয়ে গেছি, আমরা একভাবে দেখব। অনেক ফুটবলার কিন্তু সেটা হয় নাই। ওই সাফ আন্ডার-20 টিমের অনেকের সাথে তো আমার টুকটাক কথা হচ্ছিল যে লিটারেলি তারা একটা ট্রমার মধ্যেও অনেকে চলে গিয়েছে, Yes. ফেসবুকে ঢুকতে আসলে ভয় পেতে। এই সেম জিনিসটা আমার সাথেও হয়েছে। মানে সেমিফাইনাল ম্যাচ জিতার পর যখন ফাইনালে যাবে, ওই আন্ডার-20 টিমেরই দুজনের সাথে আমার মাঝে মধ্যে কথাবার্তা হয়। তো তাদের বললাম যে কী অবস্থা কি ভাই, ফেসবুকে ঢুকতে পারতেছে না, খুবই বাজে অবস্থা, খুবই ট্রোল, ফ্যামিলি নিয়ে পর্যন্ত চলে গেছে। তো ভাই দোয়া করেন যাতে ফাইনাল ম্যাচটা ভালোভাবে খেলতে পারি। আমার সাথে পার্সোনাল কথা হয়েছে। ওই জায়গাটাই ভালো লেগেছে যে তারা ওইটা, যেমন তাদের মেন্টালি ওইটা নিয়ে তারা Effect ভেবেছিল করে। বা কিছুটা এফেক্ট করেছিল, দিন শেষে মাঠের খেলায় কিন্তু তারা এটা বুঝতে দেয়নি। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, সো এইগুলোর টুকটাক আসলে কথাবার্তা থাকবেই। বাইরের মিডিয়াতেও এই ধরনের কথাবার্তা হয়, কিন্তু ওই পার্সোনাল অ্যাটাকের জায়গা থেকে আমরা যদি একটু সংযত হই, তাহলে মনে হয় সেটা আলটিমেটলি সবার জন্য ভালো। নাইল ভাই, এখন যাবো আমরা সেকেন্ড হাফে। সেকেন্ড হাফের প্রথম প্রশ্ন, 16 আনা ঠিকঠাক নামের পেছনে আসল রহস্যটা জানতে চাই। আচ্ছা, ওইটা হচ্ছে যে আপনার, আমি ফ্যাব্রিজিও রোমানোর হচ্ছে খুব বড় ফলোয়ার এবং ফ্যান ছিলাম। এখন ফ্যাব্রিজিও রোমানো ধরেন একটু বেশি, অনেকেই হয়তো তাকে নিয়ে ক্রিটিসাইজও করে, একটু বেশি কমার্শিয়াল হয়ে গেছেন এখন, অনেকে এটা বলতেও পারেন। বাট আমার যখন ওই পেজটা খোলা, তখন হচ্ছে ওই হেয়ার উই গো ফ্যাব্রিজিও রোমানোর ওই হ্যাশট্যাগ, তখন যেভাবে তিনি নিউজ ব্রেক করতেন, তো ওইখান থেকে আমার মনে হলো আমার না পার্সোনাল প্রোফাইল, আল্লাহর রহমতে আপনার আমার বাংলাদেশের যত ফুটবলার আছেন ম্যাক্সিমামের সাথে আমার পার্সোনাল সম্পর্ক একটা বিল্ড আপ হয়েছে। ধরেন কোনো ফুটবলার যখন দল বদল করেন, আমি সেটা জেনে যাই, ওনারাই আমাকে জানান। বাট আমি ওই জিনিসটা সবসময় মেনটেন করি, ওনারা বলার আগে আমি কখনোই নিউজটা কখনোই আপনার স্প্রেড করি না, বা আমাকে যিনি নিউজটা দিচ্ছেন, আমি তার সাথে আমার ওই রিলেশনশিপটার খাতিরেই আমি হচ্ছে তার সাথে দেওয়া সেই কমিটমেন্টটা রক্ষা করি। দেখা গেল আপনার হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল যেটা রয়েছে ফেসবুকে, সেখানে হচ্ছে আপনার খালি এই টাইপের পোস্ট হয়ে যাচ্ছিল, মানে আমার কাছে নিউজ একটার পর একটা আসে এবং আমি হচ্ছে আমার সেই পার্সোনাল স্পেসে দিয়ে দিচ্ছিলাম, তখন আপনার কোনো হ্যাশট্যাগ ছিল না। তো মাথার মধ্যে আসে, আচ্ছা যদি একটা হ্যাশট্যাগ যদি এরকম করি 16 আনা ঠিকঠাক, তাহলে জিনিসটা কেমন হয়, হেয়ার উই গো যেমন ফ্যাব্রিজিও রোমানোর, এরকম যদি আমি একটা হ্যাশট্যাগ tagline ক্রিয়েট করি, একটা ট্যাগলাইন ক্রিয়েট করি, তো ওই হিসেব করেই 16 আনা ঠিকঠাকটা দেয়া, মানে যেই জিনিসটা অথেন্টিক, যেই জিনিসটা শতভাগ সত্য, ওইটাই, মানে আমার এই ট্যাগলাইনটা দেখে না এই নিউজটা আসলে সত্য। এবং আল্লাহর মতে আমার মনে হয় আপনার খুব ম্যাসিভ কোনো মিস্টেকও আমি করি নাই এখন পর্যন্ত, খুব ম্যাসিভ বা বড়সড় কোনো মিস্টেকও আসলে হয় নাই। সো এটা এখন পর্যন্ত আল্লাহর মতে এটাও একটা প্রাপ্তি, মানে এইটা দেয়া মানে মানুষ বিশ্বাস করে যে না, এই হ্যাশট্যাগটা যেহেতু আছে তার মানে এটা হয়ে গেছে বা এটা হতে যাচ্ছে, দ্যাটস ফর শিওর। মানে 16 আনা ঠিকঠাক মানে একদম অথেন্টিক নিউজ। ভাই ফার্স্ট হাফে আপনি জিকো ভাইকে নিয়ে একটা আফসোসের জায়গা দেখলাম। জিকো ভাই কেন টিমে নেই? এটা তো আমার মনে হয় আপনার ক্যাপ্টেন্স কলে, এখানে যদি আজকে হাভিয়ার কাবরেরা থাকতেন, তিনি সবচেয়ে ভালোভাবে বলতে পারতেন। এছাড়া কোনো লজিক আসলে খাটে না। যখন আনিসুর রহমান জিকো একটা কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হলেন তার ক্লাবে, সব ধরনের ফুটবল থেকে তাকে সরিয়ে রাখা হলো, এর পর যখন তিনি কামব্যাক করলেন, তাকে সরাসরি হচ্ছে সুযোগটা দেয়া হলো না, ফাইন,
মানে মিতুলকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই, বা মিতুলের প্রতি আমার ও এটা করতে পারছে না, ওইটা করতে পারছে না, ভাই দিন শেষে কেউই পারফেক্ট না, সো সবারই ভুল ত্রুটি থাকবেই। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, তখন যখন হাভিয়ার কাবরেরাকে প্রশ্ন করা হলো, তখন হাভিয়ার কাবরেরা বলছিলেন যে জিকো তো ম্যাচের মধ্যে নাই, সে কারণে জিকো এখন ন্যাশনাল টিমের ফার্স্ট চয়েস হিসেবে থাকছে না। তাহলে এখন যখন হচ্ছে গিয়ে আনিসুর রহমান জিকোকে রাখা হলো না, তখন কি তাহলে এটা আসে না যে এখন তো তিনি টানা ম্যাচের মধ্যে আছেন, তখন বলা হলো কি আমি নতুন দিনের ফিউচারের জন্য আমি হচ্ছে এই জায়গায় অন্য বাকি কাউকে দুজন দেখতে চাচ্ছি। গোলকিপারকে আমি দেখতে চাচ্ছি। সুজন, মিতুল, এর সাথে শ্রাবণ এবং ইসাককে রাখা হয়েছিল। এই দুইজনকে, শ্রাবণ এবং ইসাককে ফিউচারের জন্য রাখা হচ্ছে। ওকে ফাইন, বাট জিকো তো হচ্ছে যে আপনার এই সিজনের লিগেও আপনি যদি লিগের টপ পারফর্মারদের দিয়ে তো আপনি ন্যাশনাল টিমটা করবেন, সেই হিসাব করে তো টপ 3 গোলকিপার আপনি সেরা কিনা আমি এই ডিবেটে আমি যাচ্ছি না। আপনার কাছে একটা সেরা মনে হতে পারে, আমার কাছে একটা সেরা মনে হতে পারে, বাট টপ 3 পারফর্মারের মধ্যে যে আনিসুর রহমান জিকো একজন, এটা নিয়ে মনে হয় কারো কোনো ডাউট নাই। সেই জিনিসটাও তো হাভিয়ার কাবরেরা করলেন না, তখন তার কাছে লজিক মনে হয়েছে যে না, এইটা হচ্ছে গিয়ে ওইখানে আছে। আমার কাছে যেটা মনে হয়, মালদ্বীপের মালদ্বীপের ম্যাচটার সময় তো, হ্যাঁ মালদ্বীপের ম্যাচটার সময় আনিসুর রহমান জিকো ওই ম্যাচের পর একটা ইন্টারভিউ দিয়েছিলেন। তিনি ওই ঘটনা থেকে আসার পর যা যা ফেস করেছেন, তিনি যখন ন্যাশনাল ক্যাম্পে জয়েন করেছেন তার সাথে নাকি কোচ কথা বলতেন না, তো এই জিনিসগুলো তিনি ফ্ল্যাশ করেছিলেন। ওই ইন্টারভিউটার পরেই হাভিয়ার কাবরেরার মানে গুড বুক থেকে একেবারে সরে যান হচ্ছে গিয়ে আনিসুর রহমান জিকো। দ্যাটস ইট। এর বাইরে আমি আসলেই আনিসুর রহমান জিকোকে ন্যাশনাল টিমে আপনি 28 জনের টিমে আনিসুর রহমান জিকো থাকতে পারবে না এই পারফরমেন্সের পর, সেটা আপনি লাস্ট সিজনে বলতেন মানতাম, আনিসুর রহমান জিকো তো ক্লাবেই খেলে না, তখন আমার কোনো আফসোস ছিল না বা আমার কোনো কোয়েশ্চেনের জায়গা ছিল না। তখন আমি নিজেকেই বলতাম যে হ্যাঁ জিকো তো বসুন্ধরা কিংসেই চান্স পাচ্ছে না, তাহলে ও কিভাবে হচ্ছে ন্যাশনাল টিমে চান্স পাবে। বাট যখন ও বসুন্ধরা কিংসের হয়ে পারফর্ম করে যাচ্ছে, খেলে যাচ্ছে, তখন আপনি যদি তাকে না রাখেন, এটা হচ্ছে ইনজাস্টিস। আরেকটা জিনিস ভাই, মার্চ উইন্ডোতে কিন্তু আমরা প্রাথমিক স্কোরে জিকো ভাইয়ের নামটা দেখছিলাম। আচ্ছা, এইটা জিনিসটা কি হয়েছিল আপনার, একটা বড় তালিকা করা হয়, ধরেন সেই নিউজটা আমিও আমার 16 আনা ঠিকঠাকেও হচ্ছে গিয়ে আমি দিয়েছিলাম। প্রাথমিকভাবে আছেন, প্রাথমিক তালিকাটাকে আবার ছোট করে ফেলা হয় উইদাউট এনি ট্রেনিং সেশন, মানে ক্যাম্পে যোগ দেওয়ার আগে সেটাকে ছোট করে ফেলা হয়। ওইটার পেছনে আপনার কারণটা থাকে, ধরেন এখানে একটা ভিসা প্রসিডিউরের একটা ব্যাপার থাকে, হয়তো দেখা যাবে আপনি 40 জনের ভিসাটা আপনি করে রাখবেন, কখন কাকে দরকার পড়ে ওই হিসেব করে আনিসুর রহমান জিকোকে রাখা হয়েছিল। ইনফ্যাক্ট ওই ক্লাবের লেটারটাও তো আপনার সোশ্যাল মিডিয়ায় চলে এসেছিল, শুধু জিকো নয় আরও কয়েকজনের, স্বাধীনের নাম সেখানে ছিল। স্বাধীন খুব ইয়াং প্রমিজিং একজন ফুটবলার, আমাদের বিএফএল এ এই মুহূর্তে তিনি খেলছেন। সো ওই হিসেব করে ওইখান থেকে তাকে আবার কোনো ম্যাচ না দেখেই তাকে সরিয়ে ফেলা হলো, এইটাও বোধগম্য না। এবং এটা নিয়ে ফ্যানরা খুবই মানে কষ্ট পাইছে এবং খুবই এটা নিয়ে খুব বাজেভাবে এটাই অনেক তো বললাম কিছু যে করছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে জিকোকে না রাখাটা হচ্ছে একটা ইনজাস্টিস হয়েছে। জিকো ভাইয়ের যদি আমরা নাম যখনই নেই তখনই কোচের নামটা আসে, তো সেই কোচের নাম যখন আসছে একটা প্রশ্ন করি, কাবরেরা তো প্রায় 4 থেকে 5 বছর বাংলাদেশকে সার্ভ করলো, আপনি তাকে টোটাল পারফরমেন্সে তার টোটাল ক্যারিয়ারে 10-এ কত মার্ক দিবেন? 5। কেন? এবং এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে কাবরেরার সাথে ছোট্ট একটা ঘটনা আপনার এবং রিফাত ভাইয়ের আছে, সেটা অনেকেই জানে না, বলতে কি অনেকেই জানে না, তো সেই জিনিসটাও আজকে আমরা একটু ক্যাপ্টেন্স কলের মাধ্যমে জানাতে চাই। আমি তাকে জাস্ট পাস মার্কটা দেবো, ধরেন বাংলাদেশের ফুটবলারদের ফিটনেসের একটা বড় উন্নতি হয়েছে, বা বাংলাদেশের একটা মানে স্টাইল অফ প্লে তিনি ক্রিয়েট করতে পেরেছেন কিছুটা হলেও, সেটা লাস্টের দিকে এসে অনেক ম্যাচে আমরা পাইনি। আপনি চিন্তা করেন ওই যে 2023-এর সাফ, আমাদের তো একটা এখনের রিসেন্টলি একটা বড় সমস্যা হচ্ছে নাম্বার 9 আমাদের নাই। ওই যে নাম্বার 9 ছাড়াও একটা টিম বাংলাদেশকে খেলিয়ে দেয়া, উনি প্রথমে কিন্তু নাম্বার 9 নিয়ে উনি ট্রাই করেছেন, লাভ হয়নি। নাবিব নাওয়াজ জীবনকে দিয়ে ট্রাই করেছেন, সাজ্জাদকে দিয়ে তিনি ট্রাই করেছেন, কাজ হচ্ছিল না, কারণ লিগে ফুটবলাররা নাম্বার 9 পজিশনে আসলে খেলেন না বা খেলার সুযোগ পান না। খেলেন না বললে ভুল, খেলার সুযোগটা ওনারা পান না। তো সাফের মধ্যে উনি কি করলেন, ওই 4-4-2 ডায়মন্ড শেপে যে উনি আপনার চলে গেলেন, ফলস 9 হিসেবে হচ্ছে গিয়ে আমি খেলাবো, আমার উইং ফরওয়ার্ড থাকবে, আমার টিপিক্যাল নাম্বার 9 হচ্ছে গিয়ে আমার থাকবে না। ওইটা করে কিন্তু বাংলাদেশ ভালো ফুটবলটা খেলেছে। ওই সাফে বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত গেল, সেমিফাইনাল থেকে বাংলাদেশ ফাইনালে উঠতে পারতো, এক্সট্রা টাইমে যে বাংলাদেশ গোলটা কনসিড করলো। তারপর শুরুর দিকে বাংলাদেশ গোল করতে পারতো লেবাননের সাথে ম্যাচটাতেও, সেটা মিস হয়ে গেছে, মিস থাকবেই ফুটবলে, ওইটা অন্য পার্ট। হাভিয়ার কাবরেরাকে আমি হচ্ছে জাস্ট ফুটবলারদের ফিটনেসের উন্নতি, একটা লড়াকু মানসিকতা, এবং দিন শেষে ধরেন হামজাদেরকে পেয়ে উনি ইন্ডিয়াকে হারাতে পেরেছেন, হংকংয়ের সাথে ড্র করতে পেরেছেন, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে তার হাফ যদি হয়
বড় একটা ব্যর্থতা, বাকি হাফ হাফ না হলে আমি 25% ধরবো ইন্ডিয়াকে হারানো দেশের মাটিতে। ওটা বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ডিং এর জন্য দরকার ছিল, এবং ধরেন উনি এটা বলতে পারবে ইন্ডিয়াকে আমরা এত বছর পর আমার আন্ডারে আসলে হারিয়েছি। সো ওইটার জন্য আমি হচ্ছে হাভিয়ার কাবরেরাকে 5 দেবো। আর দিন শেষে বাকি 5 আপনার আমি দেবো না, এই কারণে আপনি এমন এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে এমন গ্রুপ আপনি আদতে আর কখনো পাবেন না, সন্দেহ আছে। সিঙ্গাপুর, হংকং, ইন্ডিয়া, আপনি ইচ অ্যান্ড এভরি ম্যাচে আপনি পয়েন্ট পেতে পারতেন। কোনো ম্যাচ বাংলাদেশ যে একেবারে ডমিনেটেড হয়ে হেরেছে এমন সেটা ম্যাচ আপনি দেখাতে পারবেন না। সো ওইখানে দিন শেষে উনি ওই আউটকামটা বের করতে পারেন নাই। স্কোয়াডে কাকে রাখবেন কাকে রাখবেন না এটা নিয়ে হচ্ছে গিয়ে ওনার একটু নার্ভি সিচুয়েশনে আমার মনে হয় ক্রিয়েট হয়ে গিয়েছিল। এইটার জন্য আমি আসলে বাকি 5 দিতে পারছি না ওনাকে। আরেকটা জিনিস, সেটা ঘটনার কথা মনে হয় আপনি জানতে চাইছেন। আপনার এবং রিফাত মাসুদ ভাইয়ের সাথে হাভিয়ার কাবরেরার যে ঘটনাটা, ধরেন আল্লাহর রহমতে আমার বাংলাদেশের এর আগে যারা কোচিং করিয়ে গেছেন, সেটা ন্যাশনাল টিম হোক, ক্লাব কোচ হোক, সবার সাথে ইনফ্যাক্ট আপনার এখনো অনেকের সাথে আমার লিটারেলি এখনো কন্ট্যাক্ট হয়। হাভিয়ার কাবরেরার সাথে খুব ভালো একটা কাজের জায়গার জন্যই খুব ভালো একটা সম্পর্ক আসলে ছিল। বাট আমার কাছে মনে হয়েছে কি কিছু কিছু পয়েন্ট অফ ভিউতে ওনাকে মিস ইন্টারপ্রেটটা করা হয়েছে। তখন উনি আমাদেরকে শত্রু ভাবা শুরু করেন কোন জায়গায়? আপনাকে এবং রিফাত ভাই যে হ্যাঁ, মানে আমরা উনার কাছে মনে হয় এই মেসেজটা কেউ ক্যারি করেছে যে আমি এবং রিফাত আমরা কাজ করছি হাভিয়ার কাবরেরাকে সরিয়ে দাও সেই ক্যাম্পেইনে, মানে আলট্রাসরা যে আন্দোলনটা করলো। কাইন্ড অফ। হ্যাঁ, এটার পেছনে আবার ঘটনা আপনার আছে, মালদ্বীপের সাথে যখন 2024 সালে ম্যাচ হয় ওটা ছিল হাভিয়ার কাবরেরার লাস্ট টার্মের শেষ ম্যাচ ওই সিরিজটাই। এরপরেই হাভিয়ার কাবরেরার কন্ট্রাক্ট নতুন করে রিনিউ করা হবে কিনা, মানে এই যে এপ্রিল পর্যন্ত যে কন্ট্রাক্টটা চলছে 2026 এপ্রিল পর্যন্ত, সেইটা নিয়ে একটু দোলা চলছিল। ফার্স্ট ম্যাচটা আগে রিফাত হচ্ছে আপনার একটা কন্টেন্ট করেছিল বাংলাদেশের গোল সমস্যা আছে, গোল করার একটা সমস্যা আছে। দ্যাটস ট্রু, ওই বছর বাংলাদেশ একেবারেই গোল করতে পারে নাই। মোরসালিন বাইনি লাকিলি একটা গোল করেছিল ভুটানের এগেনস্টে, বাকি ম্যাচগুলোতেও বাংলাদেশের গোল রেশিও একেবারেই কম ছিল, একদম যাচ্ছে তাই বলা যাচ্ছে তাই। ভাই এইটাতে তো হচ্ছে গিয়ে মানে সমস্যাটা তুলে ধরা, এখানে তো দোষারোপ করা হচ্ছে না যে আপনার জন্য গোল করতে পারছেন না। উনাকে এটা ভুলভাবে মিস ইন্টারপ্রেট কেউ করেছেন, কারণ রিফাত তো বাংলায় বলেছে, উনি এখনো বাংলা সব লাইন বুঝতে পারেন না সেটা বলতে পারি। এবং হচ্ছে কি আপনার আলট্রাসরা বাংলাদেশ যখন মালদ্বীপের এগেনস্টে প্রথম ম্যাচটা হেরে যায় তখন 1-0 গোলে বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। এরপর স্টেডিয়ামের বাইরে বাংলাদেশের টিম বাস যাওয়ার আগে তারা সেখানে প্রোটেস্ট করছিল। সেই প্রোটেস্টের ফুটেজটা আমরা কেন দেখিয়েছি? আমরা যখন ডিসকাশন করছিলাম প্লেয়ারদের ওই ম্যাচে বাংলাদেশের কোথায় কোথায় কি প্রবলেম ছিল বা আমাদের চোখে বাংলাদেশ কেমন খেলেছে সেটার কথাবার্তা বলছিলাম, সেখানে একটা পার্ট ছিল বাংলাদেশের ফ্যানরা নিজেদের ঘর, বাংলাদেশের প্লেয়াররা নিজেদের ঘরের মাঠে ফ্যানরা প্রতিবাদ করেছে, এমন সিচুয়েশনের মধ্যেও তাদেরকে পড়তে হচ্ছে। ওই ফুটেজটা আমরা ইউজ করেছি। ওনার কাছে মনে হয়েছে ওইটা ছিল আমাদের একটা এজেন্ডা, বা একটা সাংবাদিকের, অন্তত আমরা ওই সাংবাদিকতা করি না যে এজেন্ডা বেসড সাংবাদিকতা আমরা কখনোই করি না। পি স্পোর্টস কখনো আমাদেরকে ওইটা ইনফ্লুয়েন্স করে না, অ্যালাউ করে না যে এজেন্ডা বেসড সাংবাদিকতা তোমরা করো। এরপর যখন আপনার হাভিয়ার কাবরেরা প্রেস কনফারেন্সে আসলেন সেকেন্ড ম্যাচটা জেতার পর, তখন উনি এসে আমাকে এবং রিফাতকে খুঁজতেছিলেন প্রেস কনফারেন্সে যে তারা কই। আমি ওই মোমেন্টে আপনার মাঠে ওই ম্যাচটায় গোল করেছিলেন পাপন সিং এবং মনে হয় মুজিবুর রহমান জনি, তো আমি তাদের ইন্টারভিউ নিচ্ছিলাম। ওই মোমেন্টটাতে হচ্ছে আপনার উনি খুঁজে ওইখানে আমাদের খুঁজছিলেন, যে ওনার কাছে মনে হয়েছে যে আমাদের নেগেটিভিটির উত্তর তিনি হচ্ছে গিয়ে দিয়েছেন। আচ্ছা, প্রেস কনফারেন্সে তখন ওই মোমেন্টে আমি ছিলাম না, আমি বাইরে থেকে যখন ইন্টারভিউ নিয়ে আসছি তখন প্লেয়াররা বের হয়ে যাবে, টানেলে তিনি দাঁড়িয়ে আছেন। ভিতরে রিফাত ভাই সম্ভবত ছিল। ভিতরে রিফাত পরে ঢুকেছে, তাও রিফাতও পরে ঢুকেছে। যখন খুঁজতেছিল তখন হচ্ছে রিফাত ওইখানে ছিল না, রিফাত পরে প্রেস কনফারেন্সটায় ঢুকেছে। ওই ম্যাচে আপনার মনে আছে কিনা আমি জানি না, হাভিয়ার কাবরেরা বসুন্ধরা কিংস আরেনায় ম্যাচটা হয়েছিল। তিনি ম্যাচের পর প্রচন্ড রকমের উল্লাস করছিলেন, মানে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি বা এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেছে এমন একটা এরকম উল্লাস। কিছু একটা। যখন ওনার সাথে আমার টানেলে দেখা হলো তখন উনি আমাকে বলছেন, ম্যাচের পর যে দেখলে না উল্লাস করলাম আমরা, এটা ছিল তোমার আর রিফাতের জবাব দেওয়ার জন্য উল্লাস। মানে উনি আপনাকে ধরেই বলতেছে। নিয়েছেন, আমাকে বলছেন উনি। আমি বললাম এটা কোন ধরনের কথা? ডেফিনেটলি কনগ্রেচুলেশনস, তুমি জিতছো, বাংলাদেশ জিতছে, একটা জয় ওই মোমেন্টে বাংলাদেশের দরকার ছিল, না হলে ওই ধরনের ফ্রেন্ডলি ম্যাচ আপনি মালদ্বীপকে যদি হারাতে না পারেন সেটা আরও একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হতো বাংলাদেশের, র্যাঙ্কিং এর হিসেব নিকেশ তো ছিলই। তখনই উনি আমাকে বললেন যে আমরা এজেন্ডা নিয়ে কাজ করছি, এটা ওনার মনে হয়েছে আমাদের একটা এজেন্ডা আছে, হাভিয়ার কাবরেরা যেন না থাকতে পারে। সো এইটাতে না আমি একটু বেশি আসলে অবাক হয়েছি। ওনার সাথে আমার একটু শাউটিংয়ে ওই জায়গায় হয়েছিল। প্লেয়াররাও তখন ছিলেন টানেলের ওই জায়গাটায়, প্লেয়াররা তো বাসের জন্য দাঁড়িয়ে আছেন, ওই টিমে যারা খেলেছেন সবাই আলটিমেটলি দেখেছেন। তখন আমি ডিরেক্টলি ওনাকে এই কথা বলেছি যে তোমাকে কেউ মিসগাইড করছে, মানে যেই কন্টেন্ট গেছে বা যা বলা হচ্ছে ওটা তোমাকে মিস ইন্টারপ্রেট কেউ আসলে করে দিচ্ছে। সেটা কোনো ফুটবলারের এন্ড থেকে হতে পারে
সেটা কোনো অফিসিয়ালের কাছ থেকে হতে পারে, থার্ড ওয়ানও করতে পারে। এটা কোনো থার্ড পার্সন আসলে করতে পারে। সো আমি বললাম যে কোনো মিস ইন্টারপ্রিটেশনের মধ্যে তুমি আসলে পড়ো না। বাংলাদেশের কোচ যেই থাকুক, আমরা সবসময় বাংলাদেশের ফুটবলের সাথে আছি, এবং ওইটার কোনো লজিক আমি খুঁজে পাইনি একটা কোচ কেন হচ্ছে এরকম। এবং আপনি যত সোশ্যাল মিডিয়া থাকবেন বা সোশ্যাল মিডিয়া আপনি যত এই জিনিসগুলোকে আপনি ভ্যালু করবেন, এটা দিন শেষে আপনার কাজকে ক্ষতি করবে। ভালো একটা ইফেক্ট পার। মানে ওইটা কে কি বলছে, ডেফিনেটলি ওইটার একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে কি আপনার মধ্যে পড়ে। হাভিয়ার কাবরেরা আমার কাছে মনে হয় যে সামটাইমস ওই জিনিসগুলোকে অনেক দিতেন, সোশ্যাল মিডিয়া কি বলছে, হ্যাঁ ওইটাকে প্রায়োরিটি দিতেন। এইটা প্রায়োরিটি দিলে আসলে হয় না। আরেকটা জিনিস ওনার সাথেই কানেক্টেড, আমাদের জামাল ভাই, আমাদের ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেনও বলা যায়। তো উনি ওপেনলি বলতেছে প্রেস কনফারেন্সে বা বিভিন্ন জায়গায়, আমাকে ম্যাচ টাইম দেওয়া হয় না, আমি খেলতে চাই কিন্তু উনি আমাকে মাঠে নামায় না। এবং লাস্ট মার্চ উইন্ডোতে যে ম্যাচটা গেল বাংলাদেশের, সেটাতে দেখলাম আমরা অন্তত লাস্টের দিকে এক্সপেকটেশন রাখছিলাম যে অন্তত জামাল ভাই 1 মিনিট 5 মিনিট 10 মিনিটের জন্য হয়তো নামবে। এই যে ম্যাচ টাইম না পাবো, ওনার যে ভিতরে আক্ষেপ কেন? জামাল ভাই এখন রেগুলারলি হচ্ছে আপনার লিগের ম্যাচ খেলছেন ব্রাদার্স ইউনিয়নের হয়ে। সিঙ্গাপুর ম্যাচটা আপনি খালি চিন্তা করেন, বাংলাদেশের এই টিমের ডেফিনেটলি বেস্ট সেট পিস টেকার জামাল ভাই। মোরসালিনও ভালো করছেন, উইথ ডিউ রেসপেক্ট। হামজা যে গোল করলেন, হামজার এই সেট পিসটাও কিন্তু জামাল ভুইয়ার ছিল, জামাল ভুইয়ার এই কর্নার থেকে এই কর্নারটা নেওয়া ছিল। সিঙ্গাপুর ম্যাচে লাস্টের দিকে আমরা যেই পরিমাণ সেট পিস পেয়েছি, ওই মোমেন্টে যদি জামাল ভুইয়াকে ইউজ করা হতো হয়তো অন্য কিছু হলেও হতে পারতো, বাট ওই জায়গায় আপনি কেন ইউজ করবেন না? আপনার মিডফিল্ড ওই দিন ওয়ার্ক করছে না উইদাউট হামজা, সমীর তো একটা অ্যাডভান্স পজিশনে খেলছেন, আপনি সেন্টার মিডফিল্ডে জামালকে আপনি ইউজ করেন না ভাই, সেইটাও আসলে করা হলো না। এবং মানে এইটা সবচেয়ে লাগে, জামাল ভুইয়াকে আপনার একটা প্রেস কনফারেন্স ক্যাপ্টেন বানিয়ে ফেলেছে। জামাল তো আদতে ক্যাপ্টেন, এবং মানে আপনি যখন তাকে মাঠে খেলাবেন না তখন তাকে সাইড বেঞ্চে থাকতে হবে, তখন তার ক্যাপ্টেন্সির আমরানটা অন্য কারোর কাছে চলে যাবে। জামাল ভুইয়ার এখনো আপনার বাংলাদেশের ফুটবলে দেওয়ার অনেক কিছু আছে, মানে একদম যে অচল চলে না এই অবস্থায় জামাল ভুইয়া যায় নাই। এর থেকেও আমি বলতে পারবো ন্যাশনাল টিমে অন্য অনেক ফুটবলার আছে যারা জামাল ভুইয়ার থেকে আরো বাজে পারফরমেন্স, তাদের লিগের ম্যাচ দেখেন, আপনি ন্যাশনাল টিমের হয়ে দেখেন, তারা খেলছে, আপনি জামাল ভুইয়াকে নামাচ্ছেন না। এবং আরেকটা জিনিস হলো সেটা হচ্ছে জামাল ভাইয়ের একদম শুরুতে বা মিডলের পারফরমেন্স থেকে লাস্ট টাইম পারফরমেন্সগুলো আরো বেটার মনে হচ্ছে আমার কাছে। এই জায়গাটা তো ওই যে বললাম যে এক্সপিরিয়েন্স না, দিন শেষে হচ্ছে আপনার একটা ম্যাটার, সেই জিনিসটা জামাল ভুইয়া এখনো হচ্ছে ওই জিনিসটা দিতে চায়, বা ম্যাচে থাকলে আপনি তার কোনো না কোনো ইনভলভমেন্ট আপনি পাবেন। হ্যাঁ, আপনি জামাল ভুইয়াকে যদি আপনার কাছে মনে হয় জামাল 90 মিনিটসের প্লেয়ার না, তাহলে আপনি জামাল ভুইয়াকে লাস্ট 25 মিনিটস ইউজ করেন, লাস্ট 30 মিনিটস ইউজ করেন। হ্যাঁ, অনেক সময় হয়ে যায় আপনার ম্যাচের সিচুয়েশন এমন হয়ে যায় যে জামাল ভুইয়াকে নামানো যায় না, সেটা কোচ বলতে পারে যে তখন যদি আমি জামালকে নামাই তখন তো হচ্ছে আমার মোর অফ ডিফেন্ডিং, মানে একজন সিডিএম আমার দরকার, ডিএম আমার দরকার, ডিফেন্সিভ মিডফিল্ডার। জামাল তো এখন আসলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে একটু কম, ধরেন সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে জামালকে আমরা লাস্ট কয়েকটা ম্যাচে দেখেছি। ওই হিসাব করে আপনি বলতে পারবেন, তাই বলে আপনি একদম মানে তার কোনো ইউজেস আপনার টিমে যদি না থাকে, সেইটা তখন প্রশ্নের আবির্ভাব করায়। কোচ নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমাদের তো এখন ওনার অধ্যায় শেষ, কাবরের অধ্যায় শেষ, এবং লাস্ট যতটুকু আপনি জানি প্লাস 200+ নতুন কোচের আবেদন বিএফএ পড়েছে। তো এই নতুন কোচের যে আপনার জয়নিং এর প্রসেস, সিলেকশনের যে প্রসেসটা, এই জিনিসটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। এখন মনে হয় মানে 250 বা দিন শেষে দেখবেন এটা 300+ মতো চলে যাবে বাংলাদেশের ফুটবলের কোচ হওয়ার জন্য আবেদন। এই প্রসেসটা কমপ্লিটলি হচ্ছে আপনার একটা পুল করা হবে, যেই পুলের মধ্যে সেই জিনিসগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে যে আপনি এই কন্টিনেন্টের ফুটবল কালচার সম্পর্কে বা কাজ করার এক্সপিরিয়েন্সটা আপনার আছে কিনা। ধরেন আমি অনেকজন কোচকে দেখছি যারা এই কন্টিনেন্টে কাজ করেছেন, সাবকন্টিনেন্ট বললে তো আসলে জিনিসটা অনেক ছোট হয়ে যায়, তো কন্টিনেন্টের হিসেবে ধরেন অনেক কোচ আপনি এখন যাদের নাম আসছে তারা অলরেডি অ্যাপ্লাই করেছে, ইনফ্যাক্ট এশিয়ান কাপে দলকে নিয়ে গেছে, এশিয়ান কাপে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। এরকম যদি একজন কোচ হয়, ফুটবল ফেডারেশন মনে হয় তারাও সেটা টার্গেট করছে, তেমন একটা কোচ হলে বাংলাদেশের জন্য আপনার বেটার। ওই কোচটা জানবে কিভাবে একটা দলকে কোয়ালিফায়ার পার করে এশিয়ান কাপে খেলাতে হয়। ওই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট কোনটা? সাফ। সাফের বাইরে, সাফের গণ্ডির বাইরে যখন যেতে হয়, এবং বাংলাদেশের ফুটবল এখন এমন জায়গায় এসছে আপনার সাফের বাইরে চিন্তা করতে হবে। এই মেয়েরা সাফের বাইরে চিন্তা করতে পেরেছিল দেখেই, বা তাদের পেছনে সেই এফোর্টটা দেওয়া হয়েছিল দেখেই তারা এশিয়ান কাপে কিন্তু দিন শেষে খেলেছে। সো ওই জিনিসটা বাংলাদেশের ফুটবলের লেভেলটা এখন আসলে সাফ পর্যায়ে আর নাই। সুতরাং ওই ইন্টারন্যাশনাল এক্সপোজার, হাভিয়ার কাবরেরাকে যখন নিয়োগ দেওয়া হয় তার কিন্তু কোনো ন্যাশনাল টিমের কোচিং করানোর কোনো এক্সপিরিয়েন্স তার ছিল না, তিনি অপটাতে কাজ করতেন অ্যানালিস্ট হিসেবে। সো এই জায়গায় ন্যাশনাল টিম ম্যানেজ
ম্যানেজার হিসেবে কাজ করেছেন, সাকসেস আছে। আপনার এশিয়ান কাপ জিততে হবে এমন কোচকে যদি আপনি আনতে চান, অনেক টাকা পয়সার ব্যাপার আছে এখানে, ওই সামর্থ্যের দিকটাও চিন্তা করতে হবে। সো ওইটা যদি আমরা করি যে বড় টিমকে হ্যান্ডেল করেছেন বা কোনো একটা টিমকে নিয়ে তিনি এশিয়ান কাপে গেছেন, ওই স্ট্যান্ডার্ডটা আসলে এশিয়ান কাপে সেট করা উচিত। আর ধরেন অনেক সময় আপনি দেখবেন ইতালিতে কাজ করেছে বা ডেনমার্কে কাজ করেছে, বা ওই সব কোচকে আনলে না ওনাদের মনে হয় এই ফুটবলটার সম্পর্কে বুঝতেও আসলে একটু সময় লেগে যাবে। এমন তো না আপনার এই কন্টিনেন্টে কাজ করা কোচের অভাব পড়েছে। আমি তো আপনার 15-20 জন কোচের নাম জানি যারা হচ্ছে কি অ্যাপ্লাই করেছেন এই কন্টিনেন্টে কাজ করা, সাকসেস এনে দেওয়া। সুতরাং আমার মনে হয় ওইদিকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যায়, তাদের ওই প্রাথমিক যে ধারণা ছিল যে নতুন যেই কোচকে আনবো, নতুন যদি কাউকে না পাই তাহলে কাবরিরাকে আবার রেখে দেওয়া হবে, ওই ধারণা থেকে আমার মনে হয় ফুটবল ফেডারেশন এই সিভিগুলো দেখে ওনারা ওইটা ডিলেট করে দিতে বাধ্য হয়েছেন। সুতরাং যারা ফ্যানরা এখনো চিন্তা করছেন যে শেষ পর্যন্ত কাবরেরাকে রেখে দেওয়া হবে কিনা, আমার কাছে যেটা বিশ্বাস যে সিভিগুলা দেখেছি, হয়তো ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট তিনি নিজে নাকি ইন্টারভিউ বোর্ডে তিনি থাকবেন বা তার ডিসিশন তিনি নেবেন একটা শর্ট পুল করে। সো ওই জায়গায় আমার মনে হয় না নতুন কাউকেই দেখা যাবে, পুরনো কোনো কিছুর দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর যাবে। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে ওভার রেটেড ব্যাপার কি? ওভার রেটেড যদি বলেন তাহলে আমি বলবো আমাদের একটা লিগ আছে, এটাই হচ্ছে ওভার রেটেড। হ্যাঁ, কারণ কি আপনার লিগ আছে, লিগটাকে প্রপারলি তো আপনি করতে পারতেছেন। সো ওইটা হিসাব করে যখন মানে ফেডারেশনের লোকজন বা ফেডারেশন কর্তারা যখন বলে যে খুব হাইপ ক্রিয়েট করতেছে তারা। ক্রিয়েট করতে চায়, তখন আমার কাছে মনে হচ্ছে এইটা সামটাইম এটা ওভার রেট হয়ে যায়। আবার এটা আবার কন্ট্রাডিক্ট করবে আমার ওই কথার উপরও আপনার যে বাংলাদেশের ফুটবল লিগে তো ভালো ম্যাচ হয়, ওইটা কেন মানুষজনের কাছে পৌঁছায় না। সো এছাড়া আসলে ওভার রেটেড কোনো কিছু আমার চোখে পড়ে না ভাই। আমাদের তো ওই দিনে আয় না দিনে খাই ভাই, আমার কাছে তো ওভার রেট কিছুই নাই। ন্যাশনাল টিমের সময় যে স্পন্সরদের ভিড় পড়ে এটা তারা ডিজার্ভ করে, কারণ এই দল এখন হামজা চৌধুরী আছেন, সুতরাং এটা হবেই। ওই ন্যাশনাল টিমের ফুটবলাররাও ওভার রেটেড না। সো এটাই। স্পোর্টস জার্নালিজমে বাংলার সবচেয়ে বড় সমস্যা কোথায়? কারণ আপনি এই লাইনে বিগত 5 থেকে 6 বছর 7 বছর যাবৎ কাজ করতেছেন, আপনার চোখে কোনটা পড়েছে? ওভারঅল বললেও আমার স্পোর্টসে কাজ করে 11 বছর হয়ে গেছে, 2015-16 ওই টাইমটা থেকে যদি বলি। স্পোর্টস জার্নালিজমের সমস্যাটা হচ্ছে যে আপনার এখন না সবকিছু এইটা মানতেও হবে, এইটা দোষের কিছু না যে এখন সবকিছু আপনার ওই যে রকচটা নিউজের দিকে আমরা আসলে চলে যাই, মানে কমার্শিয়াল হাইপ এই দিকে চলে যাই আমরা। ফাইন, এইটা যেমন দরকার কারণ এই মানুষটার কাছে পৌঁছানোর জন্য, বাট কমপ্লিটলি ভুল ইনফরমেশন দিয়ে যদি আমরা কোনো কিছু করি, ওইটা করলে না মানুষজনের স্পোর্টস জার্নালিস্টদেরকে নিয়েই একটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট একটু পড়বে। অ্যাড করি ভাই, সেটা হচ্ছে যেমন বিশেষ করে ক্রিকেটে আমি কিছু সাংবাদিক নাম নিলাম না, আপনি খুব সম্ভবত ভালো করে জানেন, তাদের বিভিন্ন নিউজ, বিশেষ করে পার্সোনাল অ্যাটাক ক্রিকেটারদের হোক বা আপনি বিসিবির যারা তাদের হোক, এই জিনিসগুলো নিয়ে কিন্তু স্পোর্টস জার্নালিজমের যে একটা প্রফেশনালিজম, সেই জিনিসকে অ্যাকচুয়ালি কিন্তু প্রশ্নবিদ্ধ করে। এই জায়গায় আপনার আরো একটা জিনিস বুঝতে হবে, স্পোর্টস জার্নালিস্ট অ্যান্ড স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার, এটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। এই জিনিসটা নিয়ে আসিফ আকবর একটা কথা বলেছিলেন। ঠিক আছে, জার্নালিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটার তাদের ওয়ার্ক প্যাটার্নটা ধরেন একটু হলেও অনেকটাই ডিফারেন্ট মনে করি আমি। আমি নিজেও যখন আপনার কোনো বাইরের কোনো এন্ডোর্সমেন্টের কাজ করি বা কোনো কিছু করি, তখন কিন্তু আমি স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটার, তখন কিন্তু আমি স্পোর্টস জার্নালিস্ট হিসেবে নিজেকে ওই জায়গাটায় প্রেজেন্ট না করাটাই মনে হয় আমার কাছে বেটার হয়। সো দুইটা ভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স আছে, ওয়ার্ক প্যাটার্নটাও আছে। বাট স্পোর্টস জার্নালিজমের দিক থেকে আমার মনে হয় ওই একদম টোটালি হাইপের দিকে না ছুটে, আমি না বাংলাদেশের স্পোর্টসে বা আমি নিজেও আপনার এখন করি না, আমার হয়তো করা সেই সময়টা হয়ে ওঠে না, যে অনেক গল্প আছে কিন্তু সেই গল্পগুলো যদি আমরা ফুটিয়ে আনতে পারি, কিন্তু সেইটা হয় না, কারণ মাঠের বাইরে আপনার এত কিছু ঘটে, মাঠের খেলার দিকে সেটার দিকে আপনার মানুষজনের নজর থাকে অনেক কম। সো এইটা হচ্ছে আমাদের স্পোর্টস জার্নালিজমের ওই এগিয়ে চলার পথে অনেক বড় বাধা। আপনি একটু চিন্তা করে দেখেন তো, ধরেন বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলের খেলা নিয়ে, শুধু খেলা, কয়জন কথা বলে? কোন বোর্ডে কি হয়েছে, কোন ফেডারেশনে কি হয়েছে, এইটা নিয়ে মনে করেন কথা বলার আসলে শেষ নাই। স্পোর্টস নিয়ে কথা হচ্ছে না, অ্যাকচুয়াল স্পোর্টস নিয়ে কথাটা খুবই কম হয়। কেউ কেউ যে বলে না জিনিসটা এমনও না, সেই সংখ্যাটা খুবই কম। ওই জিনিসটা একটা বড় হিসেবে কাজ করে, কারণ যদি স্পোর্টস জার্নালিস্টরা, যেমন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, অনেক সময় হয় যে এইখানে যে কি করবি, স্পোর্টস জার্নালিস্টদের যেটা ফেস করতে হয় এর থেকে ওখানে যা, ওখানে গেলে তুই কিছু শিখতে পারবি। শেখার না, ধরেন ওইখানে গেলে তুই হচ্ছে কিছু আইটেম পেয়ে যাবি। আচ্ছা, হ্যাঁ, আইটেম পেয়ে যাবে ডিফারেন্ট, ওইটারও দরকার আছে। বাট বেসিক যেই কাজটা, সেইটা যদি একজন স্পোর্টস জার্নালিস্ট যদি না করে, তাইলে আসলে দিন শেষে কোনো লাভ নাই। আর একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে আপনার এবং রিফাত ভাইয়ের যেই
কম্বিনেশন, যুগলবন্দি, এটা অনেকভাবেই তুলনা করে। আমি জিনিস যদি ক্রিকেটের সাথে তুলনা করি সেটা হচ্ছে আমাদের তাসকিন এবং মাশরাফি ভাইয়ের যে আপনার ওপেনিং পেয়ার, মানে পেস বোলিং এর ক্ষেত্রে মেশকিন বলে ক্রিকেটের ভাষায়। মানে আপনাদের এই যুগলবন্দির ঘটনাটা একটু ছোট্ট করে শুনতে চাই। ওর সাথে আপনার রিফাতের সাথে আমার পরিচয় টি স্পোর্টসে আসার আগে থেকেই ছিল। তার সাথে টুকটাক ওই যে মাঠে ঘাটে দেখা হতো, অ্যাসাইনমেন্টে আমি যেতাম, ও অ্যাসাইনমেন্টে আসতো, তখন থেকেই দেখা। এরপর যখন টি স্পোর্টসে আমি প্রথমে আসলে জয়েন করি, এরপর আমাদের টিমটা বড় করার দরকার ছিল, ওর কাজ আমার খুবই ভালো লাগতো আগে থেকেই। সো তখনই ওকে বললাম লেটস ডু ইট টুগেদার, তখন ও চলে আসে এবং তখন থেকেই আসলে আলটিমেটলি কেমিস্ট্রিটা তৈরি হয়ে যায়। ধরুন এখন ওই যে আমি আগেও 1-2টা পডকাস্টেও আপনার বলেছি যে আমরা একজন আরেকজনটা না বুঝি, কখন আমি থামবো, কখন ও ধরবে, কখন ও থামবে, কখন আমি দেবব্রত ধরবো। দাদার পডকাস্টেই দেবুদার পডকাস্টেই বলছিলাম, ইনফ্যাক্ট আরেকটা পডকাস্টে ফুটবল ব্রেকডাউনে ওখানেও হচ্ছে এগুলো নিয়ে কথা হচ্ছিল। সো এই জিনিসটা আমাদের মধ্যে এটা একটা অটো কেমিস্ট্রি হয়ে গেছে, যে টেনে নিয়ে যাওয়ার ব্যাপারটা, কোনো একটা কনভারসেশন, সেটা ইনফ্যাক্ট আপনার মাঝে মাঝে এমন হয় আমাদের শোয়ের প্রডিউসার আমাদেরকে বলেন যে ধরেন 40 মিনিট টাইম আজকে, ওনারা বলে নিজেরাই বলছেন যে তোমরা কথা শুরু করলে তো 1 ঘন্টা তো আসলে জিনিসটা শেষ হয়ে যাবে না। 1 ঘন্টা কম মনে হয় আমাদের কাছে। 1 ঘন্টায় জিনিসটা শেষ হবে না। তো ঘটনাক্রমে আসলে এটা হয়ে যায় এবং আমাদের স্ক্রিনের বাইরেও এইটা তখনই হবে যখন আপনি স্ক্রিনের বাইরেও একটা গুড রিলেশনশিপ থাকবে আপনার কলিগের সাথে, আপনার ভাইয়ের সাথে, ব্রাদারের সাথে, বন্ধুর সাথে, যেটাই আপনি বলেন। সো ওই জিনিসটা আমাদেরকে খুব কাজে দেয়, যখন শুধু প্রফেশনাল সম্পর্ক না, প্রফেশনাল সম্পর্কের খাতিরে যদি আমাদের এই সম্পর্কটা থাকতো তাহলে হয়তো আপনার এই কেমিস্ট্রিটা এত ভালোভাবে হয়ে উঠতো না বা বোঝাপড়ার জায়গাটা হতো না। দেখা গেছে আপনার আমরা প্রচুর মানে ক্যামেরার বাইরে আমরা প্রচুর ফাত্রা টকও আসলে করি। সো এই জিনিসগুলা হচ্ছে যে আমাদের একটা ওই যখন স্ক্রিনের সামনে থাকি তখন মনে হয় না আমি আমার কোনো অপরিচিত কারোর সাথে কথা বলছি বা কিছু বলছি, এটা অটো আপনার হয়ে গেছে। রিফাত ভাই যখন আমাদের পডকাস্টে আসে তখন একটা প্রশ্ন করেছিলাম যে ভাই টি স্পোর্টসে আপনার যত কলিগ আছে তারা যদি রিটায়ার্ড করে একটা সময় পর, তাদের স্পোর্টসের বাইরে কোন ক্যারিয়ার আপনার সাজেস্ট করবেন? তো তখন আপনাকে পার্সোনাল বলছিল যে গুড ম্যানেজার বা স্পোর্টস ম্যানেজার, স্পোর্টস ম্যানেজমেন্টে খুব ভালো কাজ করবে। তো ওনার এই যে সেকেন্ড ক্যারিয়ার সাজেস্ট করা আপনার জন্য, এটাতে আপনার মতামত কি? এটা ভালো হয়েছে আমার মনে হয়। এটা যদি অনেকেই দেখেছেন, সেটা দেখার পর অনেকে হয়তো ইন ফিউচার ভাববেন যে এটা নিয়ে আমি ওকে ভাবতে পারি। আর আমার ওই ধরেন আমার কোনো কিছু ম্যানেজ করতে আমার অনেক ভালো লাগে বা আমি এনজয় করি, আমি ওই প্রেশারটা আমি নিতে পারি। ধরেন কোনো একটা ইভেন্ট হচ্ছে, ওই ইভেন্টের জন্য যা যা দরকার ওই প্রেশারটাও নিতে পারি। এইটার জন্য ও হয়তো এই কথাটা বলেছে। আমি অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন মাঝখানে এরকম একটা জিনিসের সাথে আমি যুক্ত ছিলাম, সেই জিনিসটার সাথে এখন আমি আর নাই। নাই মিনস ওই জিনিসটাই আসলে আলটিমেটলি আর নাই, সে কারণেই থাকা হয়নি। বাট অনেক কিছু শেখা যায় এবং আমার ওই যে সবকিছু গুছিয়ে রাখা বা সবকিছু একসাথে মাথায় রেখে ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা, এইটা আমার পছন্দের একটা কাজ। প্রপার প্ল্যানিং। সো এইটা হয়তো প্রিফাত এই জন্য মনে হয়েছে তা। স্যার এখন আমরা যাবো এডিশনাল টাইমে। ওকে, এডিশনাল প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রিয় খেলোয়াড়? হামজা চৌধুরী মানে অমায়িক একটা মানুষ, এর উপরে কিছু হয় না। টপ 3 জন যদি স্পোর্টস তারকা আমি আইডেন্টিফাই না করি, শুধু যদি ফুটবলের কথা বলি, আপনার ব্যক্তিগত মতামত কি হবে? ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা। এবং ফেভারিট অধিনায়ক? অধিনায়ক হচ্ছে যে আপনার ইকার ক্যাসিয়াস এবং পাওলো মালদিনি। মানে ক্যাসিয়াসেরটাই বেশি, ওয়ার্ল্ড কাপ জিতেছেন অ্যাজ এ ক্যাপ্টেইন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন অ্যাজ এ ক্যাপ্টেইন। আর পাওলো মালদিনিরটা হচ্ছে যে তার ওই মানে ক্যাপ্টেন হিসেবে তার লিডারশিপটা, চ্যাম্পিয়ন্স লিগ জেতা, সিরিয়াতে এবং এক ক্লাবের মধ্যে থাকা। মানে আমার না এই ধরনের ফুটবলারকে আমার আপনার খুব পছন্দ, যে ধরেন ক্যারিয়ারের পিক টাইম অন্য বেস্ট বেস্ট ক্লাবের অফার আছে কিন্তু তারা থেকে গেছেন ওই ক্লাবটার জন্যই, ক্যারিয়ারও শেষ করেছেন ওই ক্লাবে। মানে এল ক্যাপিতানো বলা হতো পাওলো মালদিনিকে। সো মালদিনি আমার খুব পছন্দের একজন ক্যাপ্টেন। আর ইকার ক্যাসিয়াস ডেফিনেটলি। ফুটবলের প্রিয় শট? প্রিয় শট হচ্ছে যে ধরেন অলিজে ওই দিন যে গোলটা করলো, হ্যাঁ, খানিকটা কাট করে তারপর হচ্ছে আপনার পাওয়ারফুল শুট করা, টপ কর্নার বা অ্যাঙ্গেল ক্রিয়েট করা, ওইটা হচ্ছে আপনার আমার প্রিয়। বাংলাদেশ ছাড়া পছন্দের ফুটবল দল? আর্জেন্টিনা। থার্ড ওয়ান যদি আমরা চয়েস করতে বলি? থার্ড ওয়ান যদি পছন্দ করতে বলেন তাহলে ইতালি। আন্টির হাতের প্রিয় রান্না করা খাবার? এনিথিং, মানে আলু ভর্তা করলে আলু ভর্তাও, গরুর মাংস করলে গরুর মাংসও, যাই রান্না করেন সেটি আমার খুব পছন্দ। তাও একটা থাকে না যে টপ? টপ যদি বলেন তাহলে হচ্ছে আমি বলবো ওই মুড়ি ঘন্ট, এইটা হচ্ছে আমার মার হাতের, এটা আমার খুবই পছন্দের। বাংলাদেশের প্রিয় ঘোরার জায়গা? কক্সবাজার। আমার সমুদ্র খুব ভালো লাগে, যদি আমি সাঁতার পারি না তারপরে মনে করেন আমার সমুদ্র পানি এগুলো দেখতেও ভালো লাগে, ওই সমুদ্র পাড়ে বসে থাকতেও আমার খুব ভালো লাগে। সো কক্সবাজার। রাহিল, অসংখ্য ধন্যবাদ। ফুটবল নিয়ে অনেক আলাপ আলোচনা হলো, অনেক কথা হলো এবং আমাদের পডকাস্টার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ক্যাপ্টেন্স কল হচ্ছে যে আমার খুব ভালো লাগে যে ফুটবলের ধরেন ফুটবলারদের ডেকে এনে একটা পডকাস্ট করা। অনেক ফুটবলার এখানে এসেছে, তাদের কাছ থেকে অনেক কিছু ধরেন এমন অনেক কিছু আছে যেটা আমি কখনো জানতাম না। সো তাদের ওই লাইফ নিয়ে, তাদের ওই
জার্নিটা নিয়ে এই সব কিছু ক্যাপ্টেন্স কল দিয়ে তুলে ধরছে। আপনাদের জন্য শুভকামনা রইল, এবং আপনার কাছেও আমার একটা অনুরোধ থাকলে সেই অনুরোধটা হচ্ছে অল্পতেই থেমে যান না, একটু ধৈর্য ধরে জাস্ট কিপ ইট আপ। ইনশাল্লাহ, মানে বাংলাদেশের ফুটবল ক্লাবের মতো হন না, ইউরোপিয়ান ফুটবল ক্লাবের মতো হন, একটা প্ল্যান একটা ড্রিম করতে থাকেন, ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ অবশ্যই, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পডকাস্ট চ্যাপ্টারে পরবর্তী কোনো নতুন অতিথির সাথে। আসসালামু আলাইকুম।